একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত শীর্ষক একটি ক্লাস নিব। এই অধ্যায় থেকে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি 10 নম্বরের সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করা হয় এবং 3টি অথবা 4টি এমসিকিউ প্রশ্ন প্রণয়ন করা হয়। চ্যাপ্টারটি অতীব গুরুত্বপূর্ণ। আই ডু বিলিভ আমার স্নাতক শিক্ষার্থীবৃন্দ এই অনুশীলনীটি ভালো মতো করবে। এই চ্যাপ্টারটির নাম যেহেতু সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে তোমরা মনে রাখবে এর 7টি অনুশীলনী আছে। 7.1, 7.2, 7.3, 7.4, 7.5, 7.6 এবং 7.7। আজকের এই ক্লাসটি আমি নিব মূলত 7.1 এবং 7.2। প্রথমে আমি কিছু বেসিক জিনিস আমি শিখিয়ে নেব, যা তোমরা নবম এবং দশম শ্রেণী থেকে এগুলো শিখে এসেছো। জেনারেল ত্রিকোণমিতি এবং যাদের উচ্চতর গণিত ছিল সেখান থেকে শিখে এসেছো। প্রথমে I want to teach you যে what is trigonometry, ত্রিকোণমিতি কাকে বলে। তোমরা বলবে যে শাস্ত্রে ত্রিভুজের 3 বাহু এবং 3 কোণ সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। তাহলে ত্রিকোণমিতি একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করে। তাহলে ত্রিভুজ কাকে বলে? তোমরা জানো যে 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। এবং তোমরা জানো যে ত্রিভুজ প্রধানত 2 প্রকার, বাহুভেদে আর হলো কোণভেদে। তা বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার: সমবাহু, যে ত্রিভুজের 3টা বাহু সমান; সমদ্বিবাহু, যে ত্রিভুজের 2টি বাহু সমান; বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহুই অসমান। কোণভেদে ত্রিভুজকে আমরা 3 ভাগে ভাগ করি। একটি হলো সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলি। আর যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। এবং যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে এই ত্রিকোণমিতি আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবি পারপেন্ডিকুলার বলা হয়, লম্ব; বিসি বেস, ভূমি; এবং এসি এটাকে বলা হয় হাইপোটেনিয়াস, অতিভুজ। তো অতিভুজ কাকে বলে? তোমরা বলবে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে এখানে এসি হলো অতিভুজ। এবং পিথাগোরাসের উপপাদ্য থেকে তোমরা শিখে এসেছো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা তোমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে 1980 শিখে এসেছো। এটি জিওমেট্রি এবং ত্রিকোণমিতিতে উভয় অংশে একটি প্রয়োজন হয়। এবং তোমরা জানো যে সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত, এখানে আমাদের ত্রিকোণমিতিতে 6টি ফাংশন আছে, ত্রিকোণমিতিক ফাংশন: সাইন, ট্যান, কস, সেক, কোসেক এবং কট। তোমরা নবম এবং দশম শ্রেণী থেকে শিখে এসেছো যে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। এবং এখানে যে অ্যাঙ্গেল হিসাবে আমি থিটা লিখি, আর আলফা লিখি, আর বিটা লিখি, আর এক্স লিখি, আর ওয়াই লিখি, যাই লিখি না কেন তার অবস্থান হয় ভূমি এবং অতিভুজের মাঝখানে। একটা ইম্পর্টেন্ট কথা বললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি সাইন বলি, কস বলি, ট্যান বলি, কট বলি, সেক বলি, কোসেক বলি, যে 6টি ত্রিকোণমিতিক আমাদের অনুপাত আছে, তার সঙ্গে যে সাইন সঙ্গে যে অ্যাঙ্গেল থাকুক না কেন, সেই অ্যাঙ্গেলটা কোণটার অবস্থান হলো ভূমি এবং অতিভুজের মাঝখানে। এই কোণটাকে আমরা ধরি থিটা। আমি যদি এই ত্রিভুজটি এইভাবে লিখতাম, এইরকম A B C
সি এটা হলো রাইট অ্যাঙ্গেল সমকোণ এবং ভূমি আর অতিভুজের মাঝখানে সবসময় অ্যাঙ্গেলটা থাকতে হয়। তাহলে সাইন থিটা, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এগুলো আমি লিখবো না। আমি যদি এটিকে 3 ধরে এটাকে 4 ধরে এটা তাহলে 5 হবে, এই উপপাদ্য অনুসারে আমরা পাই। তাহলে সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ। আমি এর মানটা বসিয়ে দিলাম। cos থিটা কাকে বলে? cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে যদি আমি এখানে লিখি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। যদি tan বলি tan থিটা সমান হবে পারপেন্ডিকুলার বাই বেস। এখানে পারপেন্ডিকুলার কত, লম্ব কত 3 আর ভূমি কত 4। তোমরা মনে রাখবে সাইন এর উল্টাটা হলো কোসেক। তাই যদি আমি বলি কোসেক থিটা তাহলে বলবো অতিভুজ বাই লম্ব। যদি আমি বলি সেক থিটা, কোসের উল্টা হলো সেক, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। আর tan এর উল্টা হলো কট, কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। এই জিনিসগুলো তোমরা 9 থেকে শিখে এসেছো, আমাদের এই উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও দরকার হবে। সবচেয়ে বেশি আমাদের দরকার হবে যে আমরা এই উপপাদ্যগুলো কনভার্ট করি কিভাবে। তোমরা মনে রাখবে যে এখানে অল পজিটিভ, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ, এবং আনুভূমিকভাবে যে রেখাটা হরিজন্টাল থাকে এটি একটা রেখা, আর এই ভার্টিক্যাল একটা রেখা পরস্পর 90 ডিগ্রি কোণে আমাদের এখানে রয়েছে। এই চতুর্ভাগকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে সবাই প্লাস ফার্স্ট কোয়াড্রেন্টে, এখানে সাইন প্লাস এবং সাইনের উল্টা কোসেক প্লাস, এখানে tan প্লাস এবং cot প্লাস, আর এখানে cos প্লাস আর sec প্লাস। এখন আমার দরকার হবে যে সূক্ষ্মকোণ কাকে বলে। এগুলো তোমরা 4 5 6 7 8 9 10 শিখে এসেছো। অ্যাকুট অ্যাঙ্গেল, যে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকেই আমরা সূক্ষ্মকোণ বলি, 0 ডিগ্রি চাইতে বড়। আর সূক্ষ্মকোণের ইংরেজিতে বলা হয় অ্যাকুট অ্যাঙ্গেল। আর যদি বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল কাকে বলে, তোমরা বলবে স্থূলকোণ কাকে বলে, যে এক সমকোণ অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা বড়, বাট দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে অবটিউজ অ্যাঙ্গেল বলা হয়, স্থূলকোণ বলা হয়। এখন আমরা সবসময় বলে থাকি যে এই যে আমি যে রেখাটা ডিনোট করলাম, আমার হাত দেখো, এই হাতটিকে সবসময় বলবে ইনিশিয়াল লাইন, আদি রেখা। এই রেখার সঙ্গেই আমরা যদি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরে যদি কোণ উৎপন্ন হয়, সেই কোণটিকে বলা হয় ঋণাত্মক কোণ। এখানে একটি কথা বিশেষভাবে স্মর্তব্য যে, এবং সবসময় তোমরা মনে রাখবে যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের ভিতরে পার্থক্য কি, হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন জ্যামিতিক্যাল অ্যাঙ্গেল এন্ড ত্রিকোণমিতিক্যাল অ্যাঙ্গেল। তোমরা বলবে যে জ্যামিতিক কোণ 360 ডিগ্রির বেশি আঁকা যায় না, বাট ত্রিকোণমিতিক কোণ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার ডিগ্রি আঁকা যায়। সুতরাং আমি যদি বলি যে এই যে একটা ঘূর্ণমান রেখা, ধরো যদি সে ঘড়ির কাঁটা এই লাইন আবর্তে ঘুরে, তার বিপরীত দিকে ঘুরে এখানে গেলাম, এই যে আরো চিহ্ন দিয়ে দিলাম, এই কোণটা যেহেতু ঘড়ির কাঁটার এই লাইনটাকে বলা হয় ইনিশিয়াল লাইন, সুতরাং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যেহেতু কোণ তৈরি করলো, এই কোণটাকে বলবো ধনাত্মক কোণ, প্লাস 30 ডিগ্রি। আমি যদি 120 ডিগ্রি কোণ তৈরি করতে চাই, এই যে 120 ডিগ্রি, এবং অ্যারো চিহ্নটা দিয়ে দিবে যে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, সেটিকে বলবো আমরা ধনাত্মক কোণ, পজিটিভ অ্যাঙ্গেল। এই লাইনটা কিন্তু সবসময় ইনিশিয়াল লাইন, আদি রেখা, এটার সাথেই সবসময় এখান থেকে স্টার্ট করতে হয়। যদি আমি এরকম ঘড়ির কাঁটার দিকে ঘুরি, ঘড়ির কাঁটা যেহেতু লাইনে এরকম করে, তখন এটা হবে -30 ডিগ্রি। তাহলে কিভাবে ধনাত্মক কোণ অঙ্কন করতে হয়, কিভাবে ঋণাত্মক কোণ, এটা তোমরা হয়তো বুঝতে পেরেছো। এখন এই ত্রিকোণমিতিক, এটা দেখো
সাইন থেকে কিভাবে কস হয়, কস থেকে কিভাবে সেক হয়, কিভাবে আমরা এটা কনভার্ট করব সেই জিনিসটা আমি শিখেছি। যে এর প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি, এটা 90, এটা 90, এটা 90, এটা 90। এখন আমি সবসময় বলি যে 90 ডিগ্রির আগে যে জিনিসটা আমি দিলাম এইটাকে আমি স্টার নাম দিলাম, স্টার মনে রাখবা। এই স্টার মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, অর্থাৎ ইভেনও হতে পারে, জোড়ও হতে পারে, আবার বিজোড় হতে পারে। তাহলে তোমরা মনে রাখবে যে স্টার বিজোড় হলে, স্টার বিজোড় হলে, স্টার বিজোড় হলে কতটার অর্থ কি? 1, 3, 5, 7 এগুলোকে বলা হয় অড নাম্বার, অযুগ্ম সংখ্যা। অর্থাৎ ম্যাথমেটিক্সে যে সমস্ত সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকে তাকে বলা হয় বিজোড় সংখ্যা। সুতরাং 1, 3, 5, 7 এগুলো বিজোড় সংখ্যা। এই স্টার যদি বিজোড় হয় তাহলে সাইন থাকলে সেটি থিটা বলা দরকার না, কস হয়। কস থাকলে এটি সাইন হয়। এই তোমরা 19 এর হায়ার ম্যাথের 8.3 প্রশ্নটা শিখে আসছো, হুবহু সেই 19 এর নবম দশম শ্রেণীর 8.3 প্রশ্নের হায়ার ম্যাথের হুবহু সেই অনুশীলনটি আজকে শিখাচ্ছি, যা ইন্টারমিডিয়েটের প্রথম ত্রিকোণের প্রথম অধ্যায় 7.1। যদি tan থাকে তাহলে কনভার্ট হয়ে সেটি কট হয়ে যায়। যদি সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, tan থাকলে কট হয়, আর যদি কট থাকে সেটা কনভার্ট হয়ে tan হয়ে যাবে। সিমিলারলি যদি সেক থাকে তাহলে সেটি কনভার্ট হয়ে কসেক হবে। এটা কনভার্ট হয়, কিন্তু তোমরা মনে রাখবে sin থিটা তার বিপরীত কিন্তু 1 বাই cosec থিটা, সেই হিসাবে না, এটা sin থাকলে cos হয়, cos থাকলে sin হয়। আর cosec থাকলে sec হয়, এটা মনে রাখবে। এই পরের কথা বললাম, তাহলে প্রথম কোশ্চেন যে 90 ডিগ্রির আগে যাই সবসময় আমরা 90 ডিগ্রির সঙ্গে তুলনা করব, সেই 90 ডিগ্রির সাথে যে থাকবে সেটি যদি বিজোড় হয় তাহলে sin থাকলে cos হয়, cos থাকলে sin হয়, tan থাকলে cot হয়, cot থাকলে tan হয়, sec থাকলে cosec হয়, cosec থাকলে sec হয়। বাট যদি আমার এই স্টার, এই যে স্টার, এটা যদি জোড় হয়, এই যে স্টার জোড় হলে, স্টার যদি জোড় হয়, স্টার মানে বলছি যে 90 ডিগ্রির সামনে যদি 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 24 থাকে, 128 থাকে, তাহলে নো চেঞ্জ, অর্থাৎ সাইন থাকলে সাইন হবে, tan থাকলে tan হবে। অর্থাৎ শিক্ষার্থী বিন্দু আমি আর ওগুলো লিখলাম না, কোনো আমাদের ম্যাট্রিক্সের ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টি, এর কোনো চেঞ্জ হবে না। যদি কট থাকে কট থাকবে, সেক থাকলে সেকই থাকবে, কসেক থাকলে কসেকই থাকবে, আর কস থাকলে কস থাকবে। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে কনভার্ট করব শিখে দেখো। আর তোমরা মনে রাখবে যে π/2 লেখা আর 90 ডিগ্রি লেখা এক কথা, এবং তোমরা জানো যে শুধু পাই যদি বলি 3.1416, এই যে পাই কিন্তু একটি ধ্রুব সংখ্যা, এটা কনস্ট্যান্ট। এবং পাই কাকে বলে? বলবে একটি বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে যে ধ্রুব সংখ্যা পাওয়া যায় সেই ধ্রুব সংখ্যাকে আমরা পাই বলি। পাই মান 3.1416। ম্যাথমেটিশিয়ানরা পয়েন্টের পর লক্ষ লক্ষ ঘর নির্ণয় করছেন, স্ট্যান্ডার্ড 3.1416 পর্যন্ত লেখা। কিন্তু আমি এই যে এখানে যে পাই লিখেছি, এই পাই কিন্তু 3.1416 না। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এখানে এই যে রেডিয়ান সি, এই রেডিয়ান শান্ত লেখা হয় না। হোয়াট ইজ রেডিয়ান? এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন রেডিয়ান এন্ড রেডিয়ান অ্যাঙ্গেল। এর ভিতরে কিন্তু রাজনীতি পার্থক্য। রেডিয়ান কাকে বলে এটা আমি বলি যে ম্যাথমেটিক্সে কোণ মাপার 3টা পদ্ধতি আছে। একটি হলো ষাটমূলক, একটি শতমূলক, আর একটি হলো বৃত্ত পদ্ধতি।
তা তোমরা মনে রাখবে যে বৃত্ত পদ্ধতিতে কোণের একককে রেডিয়ান বলা হয়। আই রিপিট দিস, বৃত্ত পদ্ধতিতে কোণের একককে রেডিয়ান বলা হয়, রেডিয়ান। আর আমি যদি বলি রেডিয়ান কোণ কাকে বলে, যা তোমরা নবম দশম শ্রেণীর 8.1 প্রশ্নমালার প্রথম অধ্যায়ে এটা শিখে এসেছো যে রেডিয়ান কোণ কাকে বলে। তোমরা বলবে যে কোন বৃত্তে ব্যাসার্ধের সমান দীর্ঘ চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে ওই কোণটাকে বলা হয় এক রেডিয়ান কোণ বা রেডিয়ান কোণ যেগুলো। তাহলে রেডিয়ান কোণ আর রেডিয়ান কিন্তু এক কথা না। আরেকটি কথা আমি তোমাদের বলে দিই যে এই যে ষাটমূলক পদ্ধতিতে আমরা বলি 1 ডিগ্রি সমান 60 মিনিট। এই যে এক টার্ম দিলাম, এই টার্মে কিন্তু এমনি ফুট বোঝায়, কিন্তু আমাদের অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা হলো মিনিট। আর 1 মিনিট এটাও আমার 7.2 অঙ্কে দরকার হবে। এটি সমান হলো দুইটা ইঞ্চি বোঝায় কাঠের হিসাবে, কিন্তু এখানে ইঞ্চি না, এটা হলো সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, আর 1 ডিগ্রি সমান 60 মিনিট। এগুলো তোমরা মনে রাখবে। এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এই ডিগ্রি হলো ষাটমূলক পদ্ধতিতে কোণের একক, আর গ্রেড হলো শতমূলক পদ্ধতিতে কোণের একককে আমরা গ্রেড করি। আর রেডিয়ান কাকে বলে? বৃত্ত পদ্ধতিতে কোণের একককে রেডিয়ান বলে। তাহলে এই π/2 লেখা আর 90 ডিগ্রি লেখা কিন্তু এক কথা। শুধু π লেখা আর 180 ডিগ্রি লেখা এক কথা। 2π লেখা আর 360 ডিগ্রি লেখা এক কথা। তারপরে 3π/2 লেখা আর 270 ডিগ্রি লেখা এক কথা। এটা তোমরা মনে রাখবে। আর একটি কথা বলি, তোমরা 19 এ তোমরা শিখে এসেছো যে π/6 লেখা আর 30 ডিগ্রি লেখা কথা। π/4 লেখা আর 45 ডিগ্রি লেখা এক কথা। তারপর π/3 লেখা আর 60 ডিগ্রি লেখা এক কথা। এখন তোমরা 19 এ শিখে আসছো যে π/6 থাকলে এখানে কিন্তু এই পাই মান কিন্তু 3.1416 না, এই পাই কনস্ট্যান্ট না, পাই রেডিয়ান। সাধারণত sin tan cos sec cosec cot এর সঙ্গে যদি কখনো পাই থাকে তার মানে হলো 180 ডিগ্রি, অর্থাৎ পাই রেডিয়ান। রেডিয়ান রাইট রেড বা সিডি অন্তঃস্থাকার তন্তু সেভাবে লিখলে হবে সি লেখা। তো এখানে সি নাই মানে এখানে এই না থাকলেও সি হয়ে যেতে হয়। তাহলে sin 180 ডিগ্রি বাই 6 সমান sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান কত? হাফ। আমরা সাধারণত আমাদের মুখস্থ করতে হবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 270, 360 এই মানগুলো আমাদের ত্রিকোণমিতিতে দরকার হয়। এখন যদি তুমি বলতে স্যার sin 30 ডিগ্রি মান হাফ, sin 11 ডিগ্রি মান কত, sin 28 ডিগ্রি মান কত, sin 43 ডিগ্রি মান কত, সেগুলো উইদাউট ক্যালকুলেটর উই ক্যান নট ক্যালকুলেট। বাট 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি এই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে। যদি বলো যে স্যার cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান কত, √3/2, cos 45 ডিগ্রির মান কত, 1/√2, tan 45 ডিগ্রির মান কত, 1। এগুলো তোমরা 9 10 এ শিখে এসেছো, সেগুলো আমাদের ইন্টারমিডিয়েট দরকার হবে। এখন আমি এই ত্রিকোণমিতিক অনুপাত কনভার্ট করার নিয়মটা শিখিয়ে আমি অঙ্ক চলে যাব যে sin 90 ডিগ্রি যোগ থিটা। আমি এখানে থিটা দিতে পারি, এ দিতে পারি, এক্স দিতে পারি, আলফা দিতে পারি। এবং এই কথাটি আমি তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। এখানে আমি থিটাও দিতে পারি, আলফা দিতে পারি, এ দিতে পারি। আবার দিলাম tan 180 ডিগ্রি প্লাস থিটা। আবার দিলাম sin 180 ডিগ্রি যোগ থিটা। আবার একটা উদাহরণ দেই যে cos 270 ডিগ্রি মাইনাস থিটা। এই জিনিসগুলো কনভার্ট করার সময় তোমরা সব সময় টু কোয়েশ্চন, দুটি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হলো যে 90 ডিগ্রি সঙ্গে তুলনা করবে, 90 ডিগ্রির আগে যা আছে সেটি জোড় না বিজোড়। এই ফার্স্ট কোয়েশ্চন। তাহলে ফার্স্ট কোয়েশ্চন অনুযায়ী 90 মানে 1 গুণ 90, তাহলে 1 জোড় না বিজোড়? বিজোড়। আমি কিছুক্ষণ আগেই বলেছি, যার আমি স্টার নাম দিয়েছিলাম
এক হলো বিজোড়, বিজোড় থাকলে সাইন থাকলে কি হয়ে যায়, কস হয়ে যায়। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্লাস থাক মাইনাস থাক কিছু দেখবে না, যাই থাকুক এখানে প্লাস থাক মাইনাস থাক কিছু দেখবে না, এখানে যা থাকে সেটি বসিয়ে দেবে। এরপর নেক্সট কোয়েশ্চেন করবে যে সাইন কি নিজের ঘরে না অন্যের ঘরে। দেখো 90 ডিগ্রি প্লাস থিটা সবসময় এই যে ইনিশিয়াল লাইনে বলছিলাম ডাইন হাতে বলে এইটাকে বলা হয় ইনিশিয়াল লাইন, আদি রেখা, এখান থেকে শুরু করো। 90 যোগ থিটা, এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে আমরা শেষে থিটা বলি, এ বলি, এক্স বলি, আলফা বলি, এই কোণটাকে আমরা সাধারণত সবসময় অ্যাকিউট অ্যাঙ্গেল ধরি, সূক্ষ্মকোণ। সেজন্য আমি কিছুক্ষণ আগেই বলেছি সূক্ষ্মকোণের ডেফিনিশন হলো যে 0 ডিগ্রি চাইতে বড় আর 90 ডিগ্রি চাইতে ছোট। এর মানে কি, একসময় কোনো একটা ছোট কোণকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলি, সূক্ষ্মকোণ বলি। তাহলে সাইন করছে কি চিহ্ন, এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা জানার জন্য এখান থেকে যাত্রা করে এই পর্যন্ত এই দাগের উপর থাকতে পারবে না, নয় জাহান্নামে যেতে হবে নয় বেহেশতে। এই দাগের উপর থাকতে পারবে না, নয় জাহান্নামে নয় বেহেশতে। এই দাগের উপর থাকতে পারবে না, নয় জাহান্নাম নয় বেহেশতে। তাহলে 90 ডিগ্রি যোগ থিটা, এই থিটা যে কোনো সূক্ষ্মকোণ ধরো, থিটার মান যদি 1 ডিগ্রিও হয় তাহলে সে এই ঘরে ঢুকছে। যদি 3 ডিগ্রি হয় তাও এখানে, যদি 89 ডিগ্রি হয় তাও এখানে। 90 ধরবে, 90 ধরলে তাহলে তো এখানে চলে গেল, দাগের উপর থাকবে না। তাহলে এই থিটার যে সূক্ষ্মকোণই ধরো না কেন, 1 ডিগ্রি ধরো, 35 ডিগ্রি ধরো, 62 ডিগ্রি ধরো, 79 ডিগ্রি ধরো, 89 ডিগ্রি ধরো, 90 ধরবে না, 89 ডিগ্রি ধরো, তাহলে সে এই ঘরেই অবস্থান করতেছে। তো এই ঘরের মালিককে সাইন আর কোসেক, সুতরাং এর কাছে প্রশ্ন করবা, এর কাছে না, যেহেতু ওর নিজের ঘরেই আছে সেজন্য চিহ্ন হবে এখানে প্লাস। আমি এটা দিয়ে আরো ক্লিয়ার করি। 1 গুণ 90, প্রথম প্রশ্ন হলো যে 90 ডিগ্রির সঙ্গে যা থাকবে সেটি জোড় না বিজোড়। তাহলে দেখো 1 গুণ 90, 1 হলো বিজোড়, সুতরাং cos থাকলে sin হয়ে যাবে। এখন এখানে মাইনাস থাক প্লাস থাক কিছু দেখবে না, যা অ্যাঙ্গেল থাকে, যদি 30 ডিগ্রি থাকতো 30 ডিগ্রি, যদি 5 ডিগ্রি থাকতো 5 ডিগ্রি, যদি আলফা থাকতো আলফা, এ থাকতো এ লিখে। এখন নেক্সট প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চেন এর কাছে করতে হবে। তাহলে ফার্স্ট প্রশ্ন করতে হবে 90 এর কাছে, যে 90 তোমার সঙ্গে কি আছে, যা আছে সেটি জোড় না বেজোড়। সেকেন্ড প্রশ্ন করবে এখানে যা আছে সে যে তুমি নিজের বাসায় আছো না অন্যের বাসায়। দেখো cos 90 ডিগ্রি এই পর্যন্ত যাওয়ার পরে যোগ সামথিং, তাহলে এখানে, তাহলে এই ঘরের মালিক হলো সাইন আর কোসেক, বাট এখানে আছে কি cos, সুতরাং আমার এখানে মাইনাস হবে। এখানে 180 ডিগ্রি যোগ থিটা সবসময় 90 ডিগ্রির সঙ্গে তুলনা করবে। 2 গুণ 90, যারা দুর্বল ছাত্র তাদের আমি বলি যে সমান দিয়ে লেখো 2 গুণ 90 যোগ থিটা ব্র্যাকেট দিয়ে সাইন। তাই 2 2 জোড় না বেজোড়, জোড়, তাহলে নো চেঞ্জ। জোড় হলে কোনো চেঞ্জ হবে না, tan এর মতো এখানে tan বসিয়ে দেব। আমি আবার বলছি, যদি এখানে মাইনাস থাকতো তাও আমার এখানে থিটাই হবে, এখানে যদি প্লাস থিটা থাকে তাও থিটাই হবে। চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে এখানে সেটি ডিপেন্ড করে এর কাছে প্রশ্ন করতে হবে যে তুমি কি নিজের বাসায় না অন্যের বাসায়। দেখো 180 ডিগ্রি এখান থেকে যাত্রা শুরু করে 90 90, তাহলে 180 হয়ে গেল 2 গুণ 90 যোগ সামথিং, তাহলে এই ঘরে। যদি এই থিটার মান 3 ডিগ্রিও হয় তাও সেই 180 যোগ 3 এখানে হবে, যদি 45 হয় তাহলে এখানে, যদি 89 হয় তাও এখানে। সুতরাং আমার এই ঘরের মালিককে tan এবং cot, সুতরাং আমার চিহ্ন এখানে প্লাস হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এখানে প্লাস না দিয়ে মাইনাস দিতাম তাহলে হতো যে এই পর্যন্ত গিয়ে মাইনাস, তাহলে মাইনাস হলে ব্যাক করে এখানে যেতাম, তাহলে এখানে চিহ্ন হলো সাইন আর কোসেকের জন্য প্লাস, তখন এই tan তখন এখানে মাইনাস হয়ে যেত। এরকম লক্ষ লক্ষ উদাহরণ দেওয়া যায়। 180 ডিগ্রি যোগ থিটা এটাতেই দেখাই, 2 গুণ 90 সবসময় 90 ডিগ্রির সঙ্গে তুলনা করবে, 2 জোড়, তাহলে সাইনের মতো সাইনই থাকবে। এখন এটাও সেই একই 90 90 180, মানে 290 যোগ থিটা, এখানে এখানে tan আর cot হলো প্লাস, বাট আছে কি সাইন, তার অন্যের ঘর বলে মাইনাস। অর্থাৎ এই ঘরের মালিক, থার্ড কোয়াড্রেন্টের মালিক হলো tan এবং cot। অন্য কেউ আসলে সাইন cos sec এবং cosec, এই বাকি মানে এই tan আর cot বাদে বাকি চারজন এখানে আসলে তারা হবে মাইনাস। ওকে, এটা 3 গুণ 90, 3 জোড় না বেজোড়, বিজোড় অড নাম্বার, সুতরাং cos থাকলে sin হয়ে যাবে।
এখন এখানে মাইনাস থাক প্লাস থাক কিছু দেখবে না, যাই থাকে সেটি বসে। নেক্সট প্রশ্ন করবে এরে একে যে তুমি কি নিজের বাসায় না অন্যের বাসায়। দেখো এই পর্যন্ত 90, 180, 270 মানে 390, এই পর্যন্ত যাওয়ার পরে বিয়োগ সামথিং। এই যে থিটা, আমি কিছুক্ষণ আগেই বলছি এই থিটা হলো সূক্ষ্মকোণ। এর মান 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 2.5 হতে পারে, যাই হোক 89 হতে পারে, 62 হতে পারে, 70 হতে পারে, 71 হতে পারে, যাই হোক সে এই পর্যন্ত যাওয়ার পরে আবার ব্যাক করে, সে যদি 1 ডিগ্রিও ব্যাক করে তাও এখানে, যদি 3 ডিগ্রিও ব্যাক করে 5 ডিগ্রি 89 হলো এখানে, কিন্তু 90 ধরবে না, তাহলে এই জায়গার উপর থাকবে। তাহলে এই ঘরের মালিক হলো tan আর cot, বাট এখানে আছে কি cos, সেজন্য আমার এখানে মাইনাস হবে। তাই টু বিলিভ এরকম আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ যে কিভাবে ত্রিকোণমিতিক এই অনুপাতগুলো কনভার্ট করতে হয় 90 ডিগ্রির সঙ্গে তুলনা করে, সেটি আমি তোমাদের এখানে আলোচনা করলাম। আরেকটি কথা, এটি তোমরা মনে রাখবে যে থিটার যে কোনো মানের জন্য, যে কোনো অ্যাঙ্গেলের জন্য মানের জন্য এই মাইনাসটা সাইনের বেলায় সামনে চলে যায়, কিন্তু কসের বেলায় এখানে প্লাস হয়ে যায়। এটা মনে রাখবে তোমরা, এই যে মাইনাস tan থিটা। তাহলে সাইনের উল্টো হলো কোসেক, যদি এখানে থাকে কোসেক মাইনাস থিটা, তাহলে এই মাইনাসটা সামনে চলে যাবে কোসেক থিটা। কোসের উল্টা হলো সেক, তাহলে সেক মাইনাস থিটা সমান হবে সেক থিটা, ওই মাইনাসটা বাদ হয়ে যায়। tan মাইনাস থিটা, তাহলে tan এর উল্টা cot, তাহলে cot মাইনাস থিটা, তখন একে মাইনাসটা সামনে চলে যাবে cot থিটা। এই জিনিসগুলো আমাদের দরকার হবে। আমি একটি অঙ্ক করে, আর তোমরা এগুলো 9 10 এ এই সূত্রগুলো শিখে আসছে, সেগুলো আজ আমার দরকার হবে। sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1, এবং এই সূত্রের প্রমাণ তোমরা 9 10 এ শিখে এসেছো। এখান থেকে আরো সূত্র বানানো যায়। sin স্কয়ার থিটা সমান ইনস্টেড অফ দিস লেখা যায় 1 cos স্কয়ার থিটা। আবার যদি কোথাও cos স্কয়ার থিটা থাকে তারপর এতে লেখা যায় 1 sin স্কয়ার থিটা। তো এই সূত্রগুলো আমার এই ইন্টারমিডিয়েটের 7.1 প্রশ্নমালা, 7.2 প্রশ্নমালা, 7.3, 7.4, 7.5 সব জায়গায় এগুলো দরকার হবে। এগুলো সব 9 10 এর কথা। এই যে 1 cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা, এই সূত্রগুলো মনে রাখবেন। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা বিশেষভাবে স্মর্তব্য যে sin স্কয়ার 40 থিটা যোগ cos স্কয়ার 40 থিটা তার মান 1, অর্থাৎ অ্যাঙ্গেল যদি একই হয় তাহলে তার মান আমাদের এখানে কি হবে 1 হয়ে যাবে। যে থাকে sin স্কয়ার থিটা বাই 40 প্লাস cos স্কয়ার থিটা বাই 40, একই অ্যাঙ্গেল হলে তার মান 1, কিন্তু এখানে থাকলো sin স্কয়ার a যোগ cos স্কয়ার b, তার মান কিন্তু এক হবে না। sin স্কয়ার 11 থিটা যোগ cos স্কয়ার 11 থিটা, তার মান 1। এখানেও সেরকম, যদি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল একই হয় তাহলে ইনস্টেড অফ দিস 1 tan স্কয়ার 14 থিটা সমান লেখা যাবে sec স্কয়ার 14 থিটা। এই জিনিসগুলো আমার ইন্টারপ্রিটের দরকার হবে। তার মানে এই 7.1 প্রশ্নমালা থেকে আমি একটি অঙ্ক করে দিই, দেখো, তারপরে আমি তোমাদের অন্য এই করি। আচ্ছা, যেমন 4 নম্বর অঙ্কটাই, এই বইটি সিস্টেক প্রকাশনের মাসুদুল হাকিম স্যার এবং 5 জন শিক্ষক মিলে লিখেছেন। রাজু উত্তরা মডেল কলেজের টিচার, খুব ভালো বই। এস আহমেদ স্যারের বইটাও ভালো, তোমরা বই একটা কিনলে হয়। আচ্ছা, cos মাইনাস 750 বলছে এর মান নির্ণয় করো। এগুলো এমসিকিউ তে 1 মার্কের জন্য। প্রথমে cos, যেহেতু এটা থিটা কল্পনা করে এই মাইনাসটা বাদ দিয়ে দাও। আচ্ছা, তাহলে cos 750। এরপরে তোমাদের যেহেতু ক্যালকুলেটরের পারমিশন আছে, তোমরা সবসময় করবে কি এই 750 কে, অর্থাৎ 750 ডিগ্রি না, শুধু যদি 3750 থাকে বা 4,70,550 ডিগ্রি থাকে, যাই থাক, যতই থাক, তাকে 90 দিয়ে ভাগ করবে। 90 দিয়ে ভাগ করার পরে পয়েন্টের পরে যা থাকে সেগুলো অমিট করবে, খালি ইন্টিজারটা ধরবে। দেখো তোমরা 750 কে 90 দিয়ে ভাগ করো, দেখবে 8 পয়েন্ট সামথিং হবে। তা পয়েন্টের পরে সেটা বাদ দাও, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা কল্পনা করো। এখানে ইন্টিজার কত 8, তাহলে 8 আর 90 এখন গুণ করো, 8 9 72, তাহলে আমার এখানে লিখতে হবে 720 যোগ 750 থেকে 720 বাদ দিলে 30, এক দেওয়া গেল।
এখন তোমরা যদি বলো তো স্যার 750 ডিগ্রির পরিবর্তে আমি তো লিখতে পারি 749 ডিগ্রি যোগ 1 ডিগ্রি, 740 ডিগ্রি 10 ডিগ্রি, 745 ডিগ্রি যোগ 5 ডিগ্রি, 730 ডিগ্রি যোগ 20 ডিগ্রি, তাও তো লক্ষ লক্ষ যোগ বিয়োগ করে এটা লেখা যায়। কিন্তু আমাদের নিয়ম হলো যে এখানে যাই থাকুক না কেন, যত বড় অ্যাঙ্গেলই থাক না কেন, আমি কিছুক্ষণ আগে বলেছি যে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য হলো জ্যামিতিক কোণ 4 সমকোণ 360 ডিগ্রির বেশি আঁকা যায় না। বাট ত্রিকোণমিতিক কোণ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার, এক গুণ দিলে 360 আর এক গুণ দিলে আবার 360, এরকম কোটি 100 গুণ দিলে পারে দেখো 360 গুণ 1000 70,000 ডিগ্রি কোণ হয়ে যায়। তারপরে লেখো 8 গুণ 90 যোগ 30 ডিগ্রি। এখন প্রথম প্রশ্ন আমি কিছুক্ষণ আগে যা বলেছি, 90 কাছে প্রশ্ন করবে যে 90 তোমার সাথে যে এই যে সহগ হিসাবে যে জিনিসটা আছে সেটা কি জোড় না বেজোড়? 8 হলো কি জোড়, জোড় হলে নো চেঞ্জ। আমি আবার রিপিট করছি, জোড় সে 8 থাক 10 থাক 2 থাক 98 থাক 106 থাক, যদি থাকে 90 সামনে তাহলে কোনো চেঞ্জ হবে না, কসের মতো কস। এটা প্রথম প্রশ্ন। নেক্সট প্রশ্ন করবে যে এই cos 8 যে তুমি নিজের বাসায় আছো না অন্যের বাসায়, মানে নিজের ঘরে না অন্যের ঘরে। দেখো এই ছবি আঁকো, এখান থেকে যাত্রা শুরু করছে 8টা 90। দেখো এক ঘূর্ণন দিলে পারে 490, তাহলে আর এক ঘূর্ণন দিল 98 হয়ে গেল। এর যদি এখানে 12 থাকতো তাহলে আর এক ঘূর্ণন দিত, 3 4 12 ঘর হয়ে যেত 4 বার। তাহলে এই মধ্যে যাওয়ার পরে যোগ 30, তাহলে 30 মানে এই এখানে, তাহলে এই ঘরের মালিককে সবাই, অর্থাৎ এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে sin tan cos sec cos cot, এখানে সবাই আমার এখানে কি পজিটিভ, তাহলে এখানে চিহ্ন প্লাস হবে। তাহলে আমার এখানে কি হবে, cos 30 ডিগ্রির মান কত, √3/2, এটাই হবে आंसर। এখন আমি তোমাদের আরো একটি অঙ্ক করি, ডাস্টারটা কি হ্যাঁ, এখন আমি আরেকটি অঙ্ক করি। এখানে দেখো এরকম যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। 6 নম্বর অঙ্কটাও করি, sec -2580 এখানে কখনো 2580 ম্যাথমেটিশিয়ান হিসাবে আমি বলি, এটা বলা উচিত না, কারণ হচ্ছে তাহলে হাজারের অস্তিত্ব থাকে না। তুমি যদি ব্যাংকে টাকা ওঠানোর সময় লেখো 2580, তাহলে কিন্তু তোমার চেকে টাকা দেবে না, অবশ্যই হাজার বলতে হবে, 2580, সেদিন হাজারের অস্তিত্ব থাকার জন্য এটা বলতে হবে। আচ্ছা ওকে, এই অঙ্কটি আমি এখানে মাইনাসটা না দিয়েও করতে পারি, তাহলে সেটা একটা অঙ্ক হয়ে গেল। এখানে আমি sec না দিয়ে sin দিয়ে দিতে পারি, তাহলে একটা অঙ্ক হয়ে গেল। আমি এখানে tan দিয়ে দিতে পারি, আরেকটা অঙ্ক হয়ে গেল। আমি এখানে cos দিয়ে দিতে পারি, তাহলে একটা অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে sec, এটাকে প্রথমে থিটা কল্পনা করো, তাহলে sec এর বেলায় আর cos এর বেলায় ভিতরে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা ওমিট হয়ে যায়। এটা তো তোমরা জানো যে তখন ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এই যে এই ঘরের মালিক হলো cos আর sec, সেজন্য ওটা মাইনাস বাদ হয়ে যায়, প্লাস হয়ে যাবে 2580। এখন 2580, 2580 বলবে না। যদি এখানে সাইন থাকতো তাহলে এই মাইনাসটা, আমি সাইনটা মাইনাসটা সামনে নিয়ে যেতাম। এখন তোমাদের প্রথম কাজ হলো যে 2580 কে কত 90 তে ভাগ করবে, 90 তে ভাগ করো। দেখো 90 তে ভাগ করলে তোমার 28 পয়েন্ট দেখো সামথিং হয়। পয়েন্টের পরে যা আছে সেটা অমিট করো। ইন্টিজার কত এখানে 28, সেই 28 আর 90 গুণ করো, তাহলে এখানে 28 আর 90, হ্যাঁ 28 আর 90 গুণ করলে কত হয়, 8 9 72, হাতে হলো 1, হ্যাঁ হাতে হলো 72, 7 9 দ্বিগুণ 18, 7 25, এই দেখো 2520 ডিগ্রি হয়। আর আছে তোমার 2580 টাকা, ধরো তার থেকে যে 2520 টাকা বাদ দাও, তাহলে এখানে কত হবে, তাহলে এই যে 60। অর্থাৎ
এটা যোগ করে দেখো এটা হচ্ছে। তাহলে আমি আবার বলে দেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ফার্স্ট ইয়ারে পড়ো, নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, যে প্রথম কাজ হলো এখানে যত ডিগ্রি থাক না কেন সেটিকে 90 দিয়ে ভাগ করছি আমি। তা 90 দিয়ে ভাগ করে দেখো ক্যালকুলেটরে 28 পয়েন্ট সামথিং হয়েছে। তা পয়েন্টের পরে যেটা সেটা বাদ দিয়ে দিলাম। তা ইন্টিজার কত, পূর্ণ সংখ্যা কত 28, সেই 28 আর 90 গুণ করে নেবে। তা 28 আর 90 গুণ করে এখানে লিখবে, পরে এটা থেকে বাদ দিলে এটা, অর্থাৎ এইটা আর এটা যোগ করলে এটা একই কথাই। এখন যোগ 60। এখন তোমাদের 2 কোয়েশ্চেন আমি আবার বলছি, এই 7.1 প্রশ্নের অঙ্কে কনভার্ট করার সময় আমার 2 কোয়েশ্চেন, 2টি প্রশ্ন করতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো যে 90 তোমার সাথে যা আছে সেটি কি হাফ, তাহলে কোসের উল্টো হলো সেক, তাহলে সেক 60 ডিগ্রির মান কত হবে 2। তাহলে এখানে आंसर হলো 2। আই ডু বিলিভ আমার সিনিয়র পদের শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমি এই 7.1 এর এইভাবে ম্যাক্সিমাম অঙ্কগুলো আমরা করব। আমার কম্পিউটারাইজড আমি করেছি, সেগুলো তোমাদের একটু পরে আমি কম্পিউটারে দেখাবো। আমি আমার 7.2 প্রশ্নের যে অঙ্কগুলো করাবো সেখানে আমার বলছে যৌগিক কোণ, তাহলে কম্পাউন্ড অ্যাঙ্গেল। দেখো তোমরা 6, 7, 8 যখন বিজ্ঞান শিখে আসছো যে মৌলিক পদার্থ কাকে বলে, যে পদার্থকে ভাঙলে শুধু সেই পদার্থ পাওয়া যায়, কোনো অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকেই আমরা মৌলিক পদার্থ বলি, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সালফার এরকম। বাট যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন পানিকে ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়। সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি তাহলে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পাওয়া যায়। অ্যামোনিয়াকে যদি ভাঙি তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেন পাওয়া যায়। সেরকম যদি কেউ তোমাদের বলে এই 7.2 প্রশ্ন অঙ্ক দরকার হবে যে কম্পাউন্ড অ্যাঙ্গেল, যৌগিক কোণ, তাহলে তোমাদের ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ কম্পাউন্ড অ্যাঙ্গেল। যৌগিক কোণ কাকে বলে? তোমরা বলবে যে 2 বা ততোধিক কোণের বীজগাণিতিক যোগফলকে যৌগিক কোণ বলে। আমি আবার বলি, যেমন এ একটা অ্যাঙ্গেল, বি একটা অ্যাঙ্গেল, আমি এখানে আর এই অ্যাঙ্গেল চিহ্ন দিলাম না, ডিনোট করেছি কোণটাকে। এ প্লাস বি এটাকে আমরা যৌগিক কোণ বলব। এখন বীজগাণিতিক যোগফল বললাম কেন? এখন তোমরা যদি আমার প্রশ্ন করো যে স্যার এ মাইনাস বি এটা কি যৌগিক কোণ? অবশ্যই, এটাও কিন্তু কম্পাউন্ড অ্যাঙ্গেল। সুতরাং আমি বলছি 2 বা ততোধিক কোণের বীজগাণিতিক যোগফলকে যৌগিক কোণ বলে। এখানে আমি এ আর মাইনাস বি যোগ করেছি, সুতরাং এ মাইনাস বি যদি থাকে এটাকেও আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল বলবো, যৌগিক কোণ বলবো। যদি থাকে এ প্লাস বি মাইনাস সি এটাকেও আমরা যৌগিক কোণ বলবো। আমার যদি থাকে এ মাইনাস বি মাইনাস সি এটিকেও আমরা যৌগিক কোণ বলবো। তাহলে তোমরা বলবে যে যেমন এখান থেকে এই পর্যন্ত হলো এ, এখানে আবার এই কোণটা এখানে, রেখাটা এখানে গেল, এটা হলো বি, তাহলে এই যে টোটাল যে কোণটা হলো এ প্লাস বি, এই কোণটাকে বলা হয় যৌগিক কোণ। আবার যদি এদিক যা ঘড়ি কাটার দিকে ঘোরে তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে এ মাইনাস বি, এটাকেও আমরা যৌগিক কোণ বলি। এই 7.2 প্রশ্ন অঙ্কগুলো করতে হলে যে সূত্রগুলো দরকার হবে সেই সূত্রগুলো আমি লিখে দিই। যেমন sin a প্লাস b, এই প্রত্যেকটা সূত্রের প্রমাণ আছে, এই প্রমাণগুলো তোমাদের দেখাবো। প্রতি বছর আগে বোর্ডে এই প্রমাণগুলো থাকতো, কিন্তু এখন সৃজনশীল হওয়ার পরে এই প্রমাণটা আসে না, কিন্তু ইউ হ্যাভ টু নো। ভালো জ্ঞান অর্জনের জন্য তোমরা প্রমাণগুলো শিখবে, কিন্তু প্রমাণ দরকার নাই, অঙ্ক করার জন্য সূত্রগুলো মুখস্থ করবে। দেখো a ইনটু x প্লাস y, এখানে ax প্লাস ay, এগুলো হলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অর্থাৎ a আর x গুণ a আর y গুণ। বাট আজ আমার যে sin a প্লাস b এটাকে কিন্তু sin a প্লাস sin b লেখা যাবে না, এটা হলো অ্যাঙ্গেল, এটাকে তোমরা মনে মনে থিটা ধরো। আমি বলে থাকি যে মানুষের শরীরের সাথে হাত যেমন ওতপ্রোতভাবে জড়িত, সেরকম এই থিটার এই অ্যাঙ্গেলটা সাইনের সাথে ট্যানের সঙ্গে কোসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেখা যায় ফাঁকা, কিন্তু ওই ফাঁকা ফাঁকা না। সুতরাং এখানে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনে রাখবে sin a প্লাস b সমান sin a প্লাস sin b, এটি কখনো আমার বলা যাবে না। তাহলে আমার কি বলতে হবে? sin a ইনটু
cos b প্লাস cos a ইনটু sin b। এরকম সূত্র। এই সূত্রের প্রমাণটা আমি কিছুক্ষণ পরে তোমাদের কম্পিউটারে আমি দেখাবো। তারপরে cos a প্লাস b, এটি আমার সূত্র। এটি হলো cos এর বেলায় মনে রাখবা cos হলো কষ্ট। আমি যখন 1981 সালে ইন্টারমিডিয়েট পড়তাম, আমার স্যার শিখিয়েছিলেন যে sin হলো সিম্পল, sin এর বেলায় প্লাস থাকলে প্লাসই বসে, cos এর বেলায় প্লাস থাকলে cos মানে কষ্ট মাইনাস হয়ে যায়। কেন মাইনাস হয়ে যায় তার প্রমাণও আমি তোমাদের দেখাবো। sin a sin b। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে এই যে দুইটি সূত্র, এই দুটি সূত্রকে বলা হয় এডিশন ল। আই রিপিট দিস, এই যে sin a plus b সমান sin a into cos b প্লাস cos a into sin b, তোমরা এখানে এমনি ওই ডট দিতে পারো, লাগে না, এটা এমনি কোন বোঝায় যে এটিকে বলা হয় এডিশন ল। cos a plus b cos a into cos b minus sin a into sin b, এটাকেও আমরা এডিশন ল বলি। বাট sin a minus b সমান sin a cos b cos a sin b, এটিকে আমরা সাবট্রাকশন ল বলি। এর প্রমাণ আছে। এই দুটি সূত্রকে আমরা বিয়োগকরণ সূত্র সাবট্রাকশন ল বলবো। cos a cos b প্লাস sin a sin b। তাহলে যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই দুটি সূত্রকে বলা হয় সাবট্রাকশন ল, আর এই দুটি সূত্রকে বলা হয় এডিশন ল। এই চারটি প্রমাণ আমি একটু পরে তোমাদের কম্পিউটারে দেখিয়ে দেব। এবং এই সূত্রগুলো আমি শিক্ষার্থীদের বলে থাকি যে তুতা পাখির মতো মুখস্থ করবে, যে কোথাও যদি sin a minus b থাকে তাহলে এটা লেখা যায়, আবার কোথাও যদি এটা থাকে তার বিপরীতে এটা লেখা যায়। উল্টাভাবে সূত্রগুলো মুখস্থ করবে। আবার আমার দরকার হবে tan, যেমন 5 নম্বর সূত্রটা tan a plus b, এটি সমান হবে tan a। যখন তোমরা ক্যালকুলাস করবে সেখানেও আমার এই সূত্রগুলো দরকার হবে, সেজন্য আমি চাই সূত্রগুলো দেখে শুনে বুঝিয়ে তারপরে সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। ইন্টারমিডিয়েটে অনেক বড় কোর্স, কিন্তু সময় কম, সেজন্য তোমাদের যখন যে প্রশ্নটা করবে তার ভিতরে নো অ্যাডাল্টেশন, কোনো ভেজাল রাখবে না, সুন্দরভাবে বুঝিয়ে শুনে তারপর অঙ্কগুলো করবে। তাই tan a plus b সমান এটা লেখা আছে, এটা প্রমাণ। tan a plus b সমান tan মানে sin by cos, তারপর আগের যে সূত্রগুলো বললাম সূত্র পেলে লব হরকে ভাগ করলে এই জিনিসটা পাওয়া যায়। cot a plus b সমান লেখা যায় cot a cot b minus 1 cot b plus cot a। এটি অবশ্যই তোমরা মনে রাখবে। সর্বশেষ 8 নম্বর সূত্র হলো cot a minus b সমান দরকার হবে cot a cot b plus 1 cot b minus cot a। আমি চাই যে আমার একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই 7.2 প্রশ্নমালার অঙ্কগুলো করতে এই 8টি সূত্র আমাদের দরকার হবে। আমি চাই এই 8টি সূত্র তোমরা সুন্দরভাবে মুখস্থ করবে। আমি একটা অঙ্ক করে তারপরে বিগত বছরগুলোতে বাংলাদেশে যতগুলো উচ্চ মাধ্যমিক কলেজ আছে, টেস্ট বলো, প্রি টেস্ট বলো, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে মাদ্রাসা বোর্ড সহ 9টি বোর্ড আছে, ঢাকা বোর্ড, রাষ্ট্রবিদ, কুমিল্লা বোর্ডে যে অঙ্কগুলো আসছে এগুলো আমি কম্পিউটারাইজড, এই যে সূত্রগুলো এতক্ষণ যা বললাম যে বেসিক আলোচনা করলাম সেটার আলোকে আমি অঙ্কগুলো সুন্দরভাবে কম্পিউটারাইজড করে সলভ করেছি। সেগুলো আমি তোমাদের কম্পিউটারে দেখিয়ে দেবো, সেটা ভিডিও থেকে তোমরা প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমরা 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি এই মানগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। কিন্তু তোমরা যদি বলো যে স্যার সাইন 29 ডিগ্রির মান কত, সাইন 11 ডিগ্রির মান কত, এগুলো উইথাউট ক্যালকুলেটর উই ক্যান নট ক্যালকুলেট। তাহলে আমি এই অঙ্কটা করব। কিছুক্ষণ আগে আমি যে বললাম যৌগিক কোণ, কম্পাউন্ড অ্যাঙ্গেল, যে সেই কম্পাউন্ড অ্যাঙ্গেলের নিয়মে করব যে কত আর কত যোগ করলে বা বিয়োগ করলে 15 ডিগ্রি হয়, যার দুটার মানই আমাদের হৃদয়ে আছে, আমাদের মুখস্থ আছে।
আর যদি তুমি বলছো স্যার 10 আর 5 যোগ করলে তো 15 হয়, 18 থেকে 3 বাদ দিলেও তো 15 হয়, 100 থেকে 85 বাদ দিলেও 15 হয়, 20 থেকে 5 বাদ দিলেও তো 15 হয়, সেগুলো নিয়ে লাভ নেই। তাহলে আমি এখানে নেব 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। আমার স্নাতক শিক্ষার্থীবৃন্দ দেখো 45 ডিগ্রি মান আমাদের জানা, 30 ডিগ্রি মান জানা, 45 থেকে 30 বাদ দিলে 15। তাহলে আজ যে 8টা সূত্র লিখে দিলাম কিছুক্ষণ আগে, তার 3 নম্বর সূত্রটা সাবট্রাকশন ল হয়ে গেছে। এটাকে এ ভাগ করবে, এটাকে বি ভাগ করবে। এখন যদি কোনো শিক্ষার্থী 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি লেখে, তাহলেও একই রেজাল্ট আসবে। সুতরাং অঙ্ক তোমরা বুঝে করবে, যেভাবেই করো না কেন। যদি কোনো তার ভিতরে অ্যাডাল্ট্রেশন না থাকে, তাহলে অবশ্যই তোমরা নম্বর পাবে। অ্যাডাল্ট্রেশন মানে ভেজাল। এখানে sin 30 ডিগ্রি, তাহলে এখানে আমি কি করলাম, sin a minus b, এখানে ভাগ করবে, this is a and this is b, তাহলে sin a minus b সমান sin a cos b minus cos a sin b। এর মান আমরা জানি √3/2 minus 1/√2 into half। তো এটা কি হবে, √3/2 minus 1/√2 সমান √3 minus 1/2। এইভাবেই যদি রেখে দাও, তাও ফুল মার্কস পাবে। তা আধুনিক ম্যাথমেটিশিয়ানরা অনেকেই বলেন যে নিচে √2, √3 এগুলো অমূলক সংখ্যা, নিচে কখনো অমূলক সংখ্যা রাখা উচিত না। সেজন্য করে কি লব ও হরকে সেটা আমি উপরে করে দিই, এটা এখানে করে দিই যে লব ও হরকে √2 দ্বারা গুণ করে। হ্যাঁ, এখানে তোমরা নোটটা দিতে পারো যে মাল্টিপ্লাইং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই √2। এর মানে হলো লব ও হরকে √2 দ্বারা গুণ করে। তাহলে এখন √2 গুণে 2, 3 গুণে 4, তাহলে √6 মাইনাস √2। এইভাবে তোমরা এটি অ্যান্সার। যদি এই পর্যন্ত লিখে দাও, তাও ফুল মার্কস পাবে। এগুলো 2 মার্কের জন্য সিপিতে দেন। আমার স্নাতক শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই 7.1 এবং 7.2 প্রশ্নের অঙ্কগুলো করতে হলে যে বেসিক দরকার সেগুলো আলোচনা করলাম। এটার আলোকে এই সূত্রগুলো তোমরা অবশ্যই অনুধাবন করতে পেরেছো। এটার আলোকে আমি এখন এই 7.1 এবং 7.2 এর অঙ্কগুলো আমি আমার ল্যাপটপে বা কম্পিউটারে ডেস্কটপে সুন্দর করে আমি বুঝিয়ে দেবো। ওকে, এক হ্যাঁ, তাহলে আমার স্নাতক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে ক্লাসটি এখন আমি বাকিটুকু ল্যাপটপের মাধ্যমে ডেস্কটপে কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি যে আজকের এই অধ্যায় শেষে মানে আলোচনা শেষে আমরা কি কি শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। সেটি হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অনিয়ন্ত্রিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের নিয়ম, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর তৎসঙ্গত সংজ্ঞা, প্রয়োগ ও সমস্যার সমাধান। এবং আমি এখানে একটি প্রশ্ন তোমাদের করলাম। এই প্রশ্নটি আমার সামনে ক্লাসে তোমরা কমেন্ট বক্সে লিখে আমার জানাও যে 0 একটি জোড় সংখ্যা না 0 একটি বিজোড় সংখ্যা। উত্তর যদি 1 হয় অর্থাৎ জোড় হয়, তাহলে 1 লিখে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর 0 যদি একটা বিজোড় সংখ্যা হয়, তাহলে উত্তর 2, মানে 2 এ এটা উত্তর লিখে আমাকে জানাবে। আমি অনেক খুশি হব। গণিত বিষয়ক বেশি কিছু আলোচনা, এই কথাগুলি আমি অনেকবার তোমাদের বলেছি। এগুলো কোনটা কনস্ট্যান্ট, কোনটা ভেরিয়েবল, হাউ মেনি কনস্ট্যান্ট দেয়ার আর আর হাউ মেনি ভেরিয়েবল দেয়ার আর, এগুলো ইউ হ্যাভ টু নো। আর তাহলে এখন কোণের ব্যবহারিক প্রয়োগ 6টি ত্রিকোণমিতিক ফাংশন দ্বারা সীমাবদ্ধ। একটি সমগ্র ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণকে তাদের বাহুদ্বয়ের অনুপাতের মাধ্যমে প্রকাশ করার জন্য 6টি অপারেটর ব্যবহার করা হয়, যা আমি কিছুক্ষণ আগে হোয়াইট বোর্ডে তোমাদের দেখিয়েছি। যথা কি সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড,
কোসেকেন্ড। এই জিনিসগুলো এই ছয়টি থেকে আমাদের সাইন ট্যান কস সেক কস কট আসে। তাই ইংরেজি ত্রিগোণমিতি শব্দটি এসেছে গ্রিক শব্দ ত্রিগণ অর্থাৎ তিন কোণ এবং মেট্রন অর্থাৎ পরিমাপ থেকে। ত্রিগোণমিতি গণিত শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। গ্রিক গণিতবিদ এবং জ্যোতির্বিদ হিপারকাস এই শাখার আবিষ্কার করেন। অর্থাৎ যদি কেউ প্রশ্ন করে যে ত্রিগোণমিতির আবিষ্কারককে, তাকে বলবে যে আবিষ্কারক হচ্ছেন হিপারকাস। ওকে, তাহলে আমি 7.1-এর আমি আবার বলছি, ত্রিগোণমিতিক ফাংশন হলো sin x cos x tan x cosec x sec x আর cot x। এবং এটি তোমরা 9th-তে শিখে এসেছো যে পিথাগোরাসের যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। যদি অতিভুজ হাইপোটেনিয়াস বের করতে চাই তার রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি যদি বের করতে চাও তার রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ভূমি যদি বের করতে চাও তাহলে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এগুলো জানোই তোমরা, তো আমি এটা রিমাইন্ডে এই ভিডিওটি থেকে তোমরা এগুলো দেখে নিও। সাইন থিটা মানে সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, এগুলো আমি বোর্ডে শিখিয়েছি উদাহরণ দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি এটা ছেলেমেয়েদের ইনসিস্ট করি, ইনভেস্টিগেট করি যে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। অল মানে প্রথম চতুর্ভাগের সবাই, প্লাস স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ছাত্র দ্বারা বোঝায় যারা সায়েন্সে পড়ো তাদের তো অবশ্যই কেমিস্ট্রি নিতে হয়, সেটা আমি মনে রাখি যে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। দ্বিতীয় ঘরে সাইন মানেই হলো স্টুডেন্ট, সাইন এবং কসেক হলো প্লাস, টেক মানে লওয়া, টেন আর ওর উল্টা কট হলো প্লাস, আর কেমিস্ট্রি সি সেজন্য কস এবং সেক প্লাস। অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এভাবে মনে রাখি। এটাই আমি তোমাদের কিছুক্ষণ আগে বুঝালাম যে 90 ডিগ্রি আগে যা আছে সেটি যদি স্টার নাম দিয়েছি বিজোড় হয়, সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, টেন থাকলে কট হয়, কট থাকলে টেন হয়, সেক থাকলে কোসেক হয়, কোসেক থাকলে সেক হয়। আর 90 ডিগ্রির আগে যদি স্টার নাম দিয়েছি যদি জোড় হয় তাহলে নো চেঞ্জ, অর্থাৎ সাইন থাকলে সাইনই হয়, কোসেক থাকলে কোসেকের কোনো চেঞ্জ হয় না। এই সূত্রগুলো তোমরা সেই 9-10 থেকে শিখে এসেছো। সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটার সমান 1, এগুলো আর আমি বলবো না। আর এই মানগুলো আমার 7.1, 7.2, 7.3 থেকে শুরু করে 7.7 পর্যন্ত প্রতিটা অধ্যায়ে মাঝে মাঝে দরকার হবে। সুতরাং এগুলো তোমরা মুখস্থ করবে যে cos 120 ডিগ্রির মান -7, তারপরে এই যে cos 15 ডিগ্রির মান আমার কিছু কিছু অঙ্কে যখন 7.5% অঙ্ক করবো সেখানে হুবহু এটা লিখে দিতে হয়। আর যদি তোমার বলে যে cos 15 ডিগ্রির মান নির্ণয় করো, sin 15 ডিগ্রির মান, তাহলে যে কিছুক্ষণ আগে আমি বোর্ডে যে অঙ্কটা করেছিলাম সেভাবে করে নেবে। tan 45 ডিগ্রির মান 1, এগুলো তোমরা মনে রাখবে। আমি এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুরু করি, যে এই অঙ্কগুলো সৃজনশীলে 4 মার্কের জন্যই থাকে। এই অঙ্কটি দেখো, এগুলো তোমরা, যদিও আমি আবার বলছি যে আমি একটু দ্রুত কথা বলবো এই জন্য যে এই 8.1 প্রশ্নের অঙ্ক, 7.1 প্রশ্নের অঙ্কগুলো তোমরা হুবহু হায়ার ম্যাথে উচ্চতর গণিতে 9-10 যাদের উচ্চতর গণিতে 4 সাবজেক্ট বা কমতে যাই বড় ছিল তার 8.3 প্রশ্নের এই অঙ্কগুলো তোমরা করে এসেছো। এগুলো করার আমি নিয়ম বলে দিই যে মান নির্ণয় করো, সাইন স্কয়ার এটা রেখে দেবে। সবসময় মনে রাখার নিয়ম আমি বলে দিই যে নিচে যা থাকে উপরে যদি অর্ধেকের বেশি থাকে অথবা নিজের থেকে বড় থাকে তাহলে সেটি ভাঙতে হয়। যেমন দেখো আমি এখানে 7-এর অর্ধেক 3.5 আছে, 1 পাই মানে 1 আছে, তাহলে এটা ভাঙা লাগবে না। 14-এর অর্ধেক কত 7 আছে 5, তাহলেও ভাঙা লাগবে না। আমি বলেছি অর্ধেকের বেশি অথবা নিজের বেশি, যেমন এখানে নিচে আছে 7, উপরে আছে 8, 8 7-এর চাইতে বড়, নিজের চাইতে বড়, সুতরাং এখানে ভাঙতে হয়। ভাঙলা দেখো কিভাবে, যে 7 লসাগু 7 পাই যোগ 1 পাই মানে 8 পাই। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকে। আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দ এগুলো বুঝিয়ে শুনিয়ে করবে, প্র্যাকটিস করবে। আর এটা 14-এর অর্ধেক হলো 7 আছে 9, তারও ভাঙতে হবে। তাই আমি ভাঙলাম কিভাবে, 14 পাই বিয়োগ 5 পাই, এটা 9 পাই। এখন কিছুক্ষণ আগে আমি যে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি শিখালাম সেটাই, যে এই স্কয়ারটা ভান করবা নাই বা সেন্ট ব্র্যাকেট দিয়ে সামনে নিয়ে যেতে পারো। এই পাই লেখা আর 180 ডিগ্রি লেখা এক কথা। তাহলে এখানে তোমরা মনে মনে 180 ডিগ্রি লিখে নাও, তাহলে 2 গুণ 90, 2 কি জোর, জোর হলে কোনো চেঞ্জ হয় না, তাহলে সাইনের মতো সাইন বসলো। এই যে আমি বলেছিলাম থিটা যে কোনো সূক্ষ্ম কোণ, এই π/7 মানে হলো π/7 আমি রেখে দিলাম থিটা হিসাবে। এখন নেক্সট প্রশ্ন করবে যে সাইন
তুমি কি নিজের ঘরে আছো না অন্যের ঘরে? দেখো 180 ডিগ্রি যোগ সামথিং, তাহলে 180 ডিগ্রি যোগ সামথিং, তাহলে থার্ড কোয়াড্রেন্টে প্লাস কে টেন আর হলো কট, কিন্তু এখানে আছে সাইন, সেজন্য আমার এই মাইনাসটা দিতে হবে। এই যে মাইনাস দিলাম, আর এই স্কোয়ার আছে দেখে আমি এখানে স্কোয়ার দিলাম। ওকে, এন্ড এই মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে গেল। আর এখানে আমি চিহ্ন প্লাস হয় কি জন্য, যে এই 5π/14 এটাকে তোমরা থিটা কল্পনা করো, পাই মানে 180 ডিগ্রি, 2 গুণ 90, আর এই স্কোয়ারটা সাইন ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে যাও, বা ধরো নাই, তাহলে 2 গুণ 90, 2 হলো জোর, সাইনের মতো সাইন থাকলো, পড়তেছে কোথায় 180 বিয়োগ সামথিং, তাহলে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক প্লাস আছে সাইন, সুতরাং প্লাসে হবে, স্কোয়ার মতো স্কোয়ার বসিয়ে দিলাম। এটা বুঝতে পেরেছো? তারপরে আমি এইটা এই যে দুইটা 2 sin স্কয়ার পাই 7 আর 2 sin স্কয়ার পাই বাই 7 দুইটা লিখলাম, এটা দুইটা লিখলাম। এখন আমার 19 এ আমরা সূত্র শিখে আসছি sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1, কিন্তু আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আছে কি দুইটাই সাইন, cos বানাইতে হলে 90 সঙ্গে তুলনা করতে হবে, π/2 মানে 90। আমি আবার রিপিট করছি যে আমার এই অঙ্ক যদি পাইতে থাকে তাহলে পাইতে লিখবা, যে ডিগ্রিতে থাকে আমি যে বোর্ডে করলাম যে অঙ্কগুলো, সেখানে যেমন 28,2850 ডিগ্রি ছিল, ডিগ্রিতে থাকে ডিগ্রিতে লিখবে, রেডিয়ানে থাকলে রেডিয়ানে লিখবে, তা π/2 লেখা আর 90 ডিগ্রি লেখা একই কথা। তো এখানে যেহেতু পাই সম্বলিত অঙ্ক, পাইতেই লিখবা π/2। দেখো 7 আর 2 এর লসাগু কত? 14, 14 ভিতর 2 কয়বার যায়? 7 বার, 7 পাই বিয়োগ 2 পাই, এই যে 5π/14 থাকতেছে, তাহলে 5π/14 এর পরিবর্তে আমি π/2 মাইনাস 7π/7 লিখলাম, এটা ক্যালকুলেশন করে এটা হয়। এখন অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, সেইভাবে π/2 মানে 90 ডিগ্রি, 1 গুণ 90, 90 1 হলো বিজোড়, তাহলে বিজোড় থাকলে এই যে ডিয়ার স্টুডেন্টস সাইন থাকলে cos হয়ে গেল। আর এখন থিটা মানে π/7, আর পড়তেছে কোথায়? অলে পড়তেছে, অল মানে প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, তাহলে এখানে প্লাস দিলাম, স্কয়ার আছে যে স্কয়ার। এখন আমি 2 কমন নিলাম, 2 কমন নিলে সাইন স্কয়ার, আমি বলেছিলাম সাইন স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা, তার মান হলো 1, অর্থাৎ একই অ্যাঙ্গেল যদি হয় তার মান 1, এটা হলো সমান 2। এর নোট দেওয়া লাগে না, এটা সমান 2 आंसर। পরের অঙ্কটাও হুবহু সেই একই রকমের, যে আমি বলেছি যে নিচে যা থাকে উপরে যদি অর্ধেকের কম থাকে অথবা নিজের চাইতে বেশি থাকে তাহলে ভাঙতে হয়। দেখো এখানে 8 এর অর্ধেক হলো 4, আছে হলো 3, তাহলে ভাঙবো না। 8 এর অর্ধেক 4, আছে 5, এই যে ভেঙেছি দেখো, 8π বিয়োগ 3π সমান 5π। এই অঙ্কগুলো তোমরা আমি কিছুক্ষণ পরে আমার এই ক্লাস শেষে মাহি এডুকেয়ার হেল্পলাইনে এই ভিডিওটি আমি প্রকাশ করব। এই ভিডিও থেকে তোমরা ঠান্ডা মাথায় অঙ্কগুলো তোমরা সুন্দর করে ডাউনলোড করে নিতে পারো, অথবা পেয়ার করে নিয়ে ক্যাসেটটা ছেড়ে দিয়ে ভিডিওটা ছেড়ে দিয়ে তোমরা আস্তে আস্তে বুঝবে, আর স্টপ করে সেই অঙ্কটি সুন্দর করে পেয়ার করে নিতে পারো। 8π বিয়োগ 1π সমান 7π/8। আর এখন সেই অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, আমি আর এগুলো অযথা সময় নষ্ট করবো না। পাই মানে 180 ডিগ্রি, 2 গুণ 90, মনে মনে 2 গুণ 90 তোমরা লিখে নিও, কল্পনা করো, কিন্তু লেখা লাগে না। পাই মানে 180 ডিগ্রি, তাই 2 গুণ 90, 2 গুণ 90 মানে 180, তাই 2 হলো জোড়, সুতরাং cos এর মতো cos হলো। আর এখানে মাইনাস কেন হলো? যেহেতু আমার পড়তেছে দ্বিতীয় চতুর্ভাগে। এই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বোর্ডে আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য, সেজন্য এখানে মাইনাস, স্কয়ার আছে দেখে এই উপরে স্কয়ার দিলাম। যদি এখানে স্কয়ার না থাকতো তাহলে এখানে প্লাস মাইনাস হয়ে যেত। এটা সেরকম সেইভাবে আমি করেছি। দেখো এখানে 37π/24, এখানে আমি 2π নিলাম, কেন? 24π, এই 24 আর 2π গুণ করলে 48π হয়, তার থেকে 11π দিলে 37। তোমরা বলতে পারো স্যার এখানে যদি আমি 2π না নিয়ে শুধু π নিতাম তাহলে হতো π যোগ 13π/24। আচ্ছা 13π/24 আমি কেন নেব না? যে 24 এর অর্ধেক কত? 12, কিন্তু উপরে হয়ে যায় 13, অর্ধেকের বড় হয়ে যায়, আবার ভাঙা লাগে, সেজন্য আমি এখানে 2π নিয়েছি। ভিডিও থেকে অঙ্কটি তোমরা দেখে নিও। 4 নম্বর অঙ্কটিও হুবহু 19 তোমরা এগুলো করে আসছো, সেজন্য আমি এই প্রশ্নের উপরে বেশি সময় দেব না। 5 নম্বর অঙ্কটা হুবহু 19 অঙ্ক। ভিডিও থেকে আমার একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা দেখে নিও তোমরা, 6 ও 19 অঙ্ক। আচ্ছা
এই অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিই যে tan থিটা সমান 5/12 এবং π/2 ইজ লেস দ্যান থিটা লেস দ্যান পাই, অর্থাৎ এটি একটি থিটা হলো একটি সূক্ষ্মকোণ, একটি স্থূলকোণ। 90 ডিগ্রি চাইতে বড় 180 ডিগ্রি চাইতে ছোট কোণকে আমরা অবটিউজ অ্যাঙ্গেল স্থূলকোণ বলে থাকি। এখন বলছে যে তাহলে এত এর মান নির্ণয় করো। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এখানে cos থিটা হলো ঋণাত্মক, এখানে cos থিটা হবে ঋণাত্মক। এই কথাটা আমি তোমাদের এখানে লিখে দিই। এখানে কথাটি হবে cos থিটা ঋণাত্মক, cos থিটা। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে cos থিটা ঋণাত্মক হয় তবে এত এর মান নির্ণয় করে। অঙ্কটি তোমরা 9 এ শিখে আসছো। দেয়া আছে tan থিটা সমান 5/12। আমরা জানি 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। আর tan থিটার মান বসিয়ে দাও, এই যে পাশে দেখলাম মান বসিয়ে বা এইভাবে লিখতে পারেন। ক্যালকুলেশন আমি করলাম। আমি অঙ্কটি এক পৃষ্ঠায় আঁকানোর জন্য পাশে ওয়ার্ড দিয়েছি, কিন্তু তোমরা নিচে ওয়ার্ড দেবে। এভাবে করে cos স্কয়ার থিটা সমান 140/169। অতএব স্কয়ার উঠে গেলে তোমরা জানো এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং অমিশ্র দ্বিঘাত সমীকরণে দুইটি মূল থাকে, তারা পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। সেজন্য আমার এখানে আগে প্লাস মাইনাস দেবে, তারপর √140/169। আর তোমরা মনে রাখবে √169 কিন্তু খবরদার প্লাস মাইনাস 13 না, শুধু 13, অর্থাৎ বর্গমূল কোনোদিন ঋণাত্মক হতে পারে না। তো এখানে cos থিটা প্লাস মাইনাস 12/13, কিন্তু আমি নিলাম কত? -12/13। মাইনাসটা নিলাম কেন? আমার এখানে প্রশ্নে বলা আছে cos থিটা ঋণাত্মক হয়, সেজন্য যেহেতু cos থিটা ঋণাত্মক, এই জন্য পজিটিভটা বাদ দিলাম। cos থিটার মান যদি -12/13 হয়, sec থিটা হলো তার উল্টা, তাহলে -13/12, এটা আমি করে নিলাম। আর এখানে তোমরা মনে রাখবে tan থিটার মান যেহেতু পজিটিভ, তাহলে আমার sin থিটা যেহেতু আমার নেগেটিভ, আমার cos থিটা যেহেতু নেগেটিভ, তাহলে আমার sin থিটাও এখানে নেগেটিভ হবে। আমি বারবার বলছি, তোমরা 9 এ শিখে এসেছো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1। অতএব sin থিটা সমান লিখতে √1 - cos স্কয়ার থিটা। এখানে কিন্তু কোনো চিহ্ন দিতে না, মানে প্লাস, কিন্তু আমার স্নেহস্পদ শিক্ষার্থীবৃন্দু এখানে মাইনাস দিলাম কেন? অ্যাকচুয়ালি হয় প্লাস মাইনাস, কিন্তু এখানে মাইনাসটা হবে, পজিটিভটা হবে না কেন? যেহেতু আমার cos থিটা মাইনাস, সুতরাং এই ক্ষেত্রে sin থিটা মাইনাস হবে। এইভাবে আমি sin থিটার মান বের করে নিলাম। এরপরে এটা হলো অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য থাকে যে cos মাইনাস থাকলে ওই মাইনাসটা বাদ হয়ে যায়, sec মাইনাস থাকলেও বাদ হয়ে যায়। এরপর আমি মান বসালাম, মান বসে ক্যালকুলেশন করে আমি এই যে 51/26, এটা উত্তর। এই অঙ্কটি হুবহু 9, 10-এ 8.3 প্রশ্নয় আছে। এই অঙ্কটিও হুবহু এই যে 7 নম্বর যে অঙ্কটি করলাম সেই নিয়মেই আমি করেছি। তোমরা ভিডিওর থেকে দেখে নিও। I do believe আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটি অবশ্যই তোমরা করতে পারবে। আর এখানে যেহেতু থিটা হলো অবটিউজ অ্যাঙ্গেল, অর্থাৎ স্থূলকোণ, সেজন্য আমার এখানে স্থূলকোণ হলে cos থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে sin আর cosec হলো প্লাস, sin আর cosec, কিন্তু বাট এখানে আছে cos থিটা, সেজন্য এখানে আমি মাইনাস লিখেছি। একইভাবে অঙ্কটি আগের অঙ্কটার মতো এটা দেখে নিও। এই অঙ্কটি এখানে তোমরা প্রমাণ করো যে sin স্কয়ার 3 ডিগ্রি যোগ sin স্কয়ার 9 ডিগ্রি যোগ sin স্কয়ার 15 ডিগ্রি, অর্থাৎ এখানে ব্যবধান হলো 6 ডিগ্রি। তোমরা বুঝতে পারছো যে 9 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বাদ দিলে 6, সমান্তর প্রকরণ। তোমরা 9, 10-এ জেনারেল বীজগণিতের শেষ জেনারেল বীজগণিতে করে এসেছো এপিজিপি, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন। সমান্তর প্রগমন আর গুণোত্তর প্রগমন, প্রগমন ধারা সিরিজ এক কথা। এখানে সেইভাবে এটা একটি সমান্তর ধারা, এই সমান্তর ধারা গঠন করেছে। প্রথম পদ এর মান 3, সাধারণত ডি এর মান হলো 9 - 3 6, আর এতম পদ লাস্ট পদকে বলা হয় এতম পদ। এখানে যদিও ডিগ্রি আছে, আমি অঙ্কটা করার স্বার্থে ডিগ্রি বাদে আগে কয়টি পদ আছে সেটা বের করে নিয়েছি।
আমরা জানি n তো পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, 9 এর নিয়মে আমি n এর মান বের করলাম, এখানে মোট পদ সংখ্যা আছে 30টি। তাহলে আমার এখানে সাইন স্কয়ার 3 ডিগ্রি যোগ সাইন স্কয়ার 9 ডিগ্রি যোগ সাইন স্কয়ার 15 ডিগ্রি যোগ ডট ডট এইভাবে আমি লিখে শেষেরটা লিখি প্লাস সাইন স্কয়ার 177 ডিগ্রি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই 90 ডিগ্রি আর কত যোগ করলে 177 হয়, 87 যোগ করলে। আচ্ছা, এইভাবে তাহলে 177 এর তার আগে কোনটা কত আছে? আগের কোনটা আছে 6 ডিগ্রি বিয়োগ করো 171 ডিগ্রি, সাইন এর 171 ডিগ্রি। তো এইভাবে আমি এটা ক্যালকুলেশন করে আমি দুইটা করে জোড়া করলাম। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে শিখিয়েছি যে সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা তার মান 1। এখানে সাইন স্কয়ার 3 ডিগ্রি যোগ কস স্কয়ার 3 ডিগ্রি তার মান 1 হবে। সাইন স্কয়ার 9 ডিগ্রি যোগ কস স্কয়ার 9 ডিগ্রি তার মান 1 হবে। সাইন স্কয়ার 15 ডিগ্রি যোগ কস স্কয়ার 15 ডিগ্রি একই যেহেতু তার মান 1 হবে। তো এরকম আমার যেহেতু মোট পদ আছে হলো 30টা, তাহলে আমার 15টা অর্থাৎ সাইন স্কয়ারের আছে 15টি আর কস স্কয়ার আছে 15টি। এখানে সেজন্য আমি লিখেছি এখানে মোট পদের সংখ্যা 30 অর্থাৎ 15 জোড়া। তাহলে এখানে 15টি পদ কি হবে? সাইন স্কয়ার 3 ডিগ্রি যোগ কস স্কয়ার 3 ডিগ্রি এর মান 1। এরকম 5টা 1 যোগ করলে কত হয়? 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1। তাহলে 5টা 1 যোগ করলে 5 হয়। তাহলে 100টা 1 যোগ করলে কত হবে? 100। তা 15টি 1 যোগ করলে কত হয়? 15। সেজন্য আমি 1 যোগ 1 যোগ 1 যোগ ডট ডট শেষে লাস্ট 1, মানে এখানে 15টি পদ আছে। তাহলে তোমাদের 15 জনকে যদি আমি 1 টাকা করে দিই, কয় টাকা দিলাম? 15 টাকা না? এখানে সেরকম আমার 15টা 1 যোগ করলে 15 হয়। এই অঙ্ক, এই অঙ্কটি তোমরা ভিডিও থেকে দেখে নিও। আমি শুধু একটু বলে দেই যে এর একটি পূর্ণ সংখ্যা ইন্টিজার যা 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য এই কথাটির অর্থই হলো যে n/4 সমান m, অর্থাৎ 4 সমান 4m লেখা যায়। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে n কে 4 দ্বারা ভাগ করলে m পাওয়া যায়। m যে কোনো পূর্ণ সংখ্যা যাই হোক, n এর মান ধরো 16, 16 কে 4 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যায়, m মানে 4। n এর মান ধরো 20, 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, m মানে 5। এরকম এগুলো তোমরা ভিডিও থেকে দেখে নিও। এগুলো আমি সময় নষ্ট করব না, এগুলো 9, 10 এর স্ট্যান্ডার্ড অঙ্ক। এই অঙ্কটিও পরীক্ষায় থাকে। এই অঙ্কগুলো করবে। দেয়া আছে থিটা সমান π/20। তা পাই মানে 180 ডিগ্রি ভাগ 20, 180 কে 20 দিয়ে ভাগ করলে 9 ডিগ্রি সেভাবে করতে পারো। আমি এরকম π/20 রেখে দিয়েছি, অর্থাৎ 10 থিটা সমান π/2 মানে 90 ডিগ্রি। এই অঙ্কটি দেখে নিও, খুব স্ট্যান্ডার্ড নিয়মে করা আছে। এই অঙ্কটিও পাই থিটা সমান π/28, অর্থাৎ 14 থিটা সমান π/2। এটা ভিডিও থেকে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখে নিও। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে অঙ্কগুলো আমি কম্পিউটারাইজড করেছি এগুলো তোমরা ভিডিও থেকে দেখিয়ে প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে। এখন আমি এই 7.2 প্রশ্নটি একটু ভালো মতো দেখাবো এবং আমার পরামর্শ হলো যে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই 7.1 আর 7.2 এর যে অঙ্কগুলো আমি ভিডিওতে এখানে প্রকাশ করছি, কম্পিউটারাইজড কম্পোজ করেছি, এই অঙ্কগুলো করলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আমি সবসময় উদাহরণ দিয়ে থাকি যে আমি ভাত খাই ইংরেজি যে জানে, আমি রুটি খাই ইংরেজি অবশ্যই পারবে যদি রুটি ইংরেজি জানো। I eat rice and রুটি ইংরেজি জানলে না, তাই বলতে হবে I eat রুটি, I eat রুটি, I eat রুটি। সেজন্য অঙ্ক হলো সূত্র নির্ভর, ম্যাথ হলো সূত্র নির্ভর সাবজেক্ট। সূত্রগুলো বুঝে শুনে দেখে তোমরা মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কগুলো পারবে। 7.2 হলো যৌগিক কোণের অঙ্ক। আমি কিছুক্ষণ আগেই বলেছি কম্পাউন্ড অ্যাঙ্গেল কি? দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টিকে যৌগিক কোণ বলা হয়। যেমন আমি উদাহরণ দিয়েছি a প্লাস বি, এ একটা কোণ, বি একটি কোণ, a প্লাস বিটা একটা যৌগিক কোণ, a মাইনাস বি এটাও কিন্তু যৌগিক কোণ। কারণ ম্যাথমেটিক্সে বিয়োগফল বলে কোনো কথা নাই, সবসময় বলতে হয় অ্যালজেব্রিক সাম, মানে বীজগণিতীয় সমষ্টি। বীজগণিতীয় অন্তর বলে এটা তোমার a মাইনাস বি মানে a আর মাইনাস বি আমি যোগ করেছি, a মাইনাস বি যোগ মাইনাস সি, এখানে কল্পনা করতে হয়। এখানে a প্লাস ব্র্যাকেটে মাইনাস বি যোগ মাইনাস ব্র্যাকেটে মাইনাস সি দিতে হয়। এটা এই যে চারটি উদাহরণ দিয়েছি এগুলো সব যৌগিক কোণ।
এবং এই 7.2 প্রশ্নটার যতগুলো অঙ্ক আছে তোমরা, আমি দুষ্টামি করে বলে থাকি যে তুতা পাখির মতো এই 10টি সূত্র তোমরা মুখস্থ করবে, যে sin a plus b সমান sin a into cos b plus cos a into sin b, cos a plus b সমান লেখা যায় cos a into cos b minus sin into sin b, এবং 1 আর 2 এই দুটি সূত্রকে বলা হয় আমার এডিশন ল, এবং এর প্রমাণ আমি একটু পরে তোমাদের দেখাবো। sin a minus b সমান লেখা যায় sin a cos b minus cos a sin b, cos a minus b সমান লেখা যায় cos a cos b plus sin a sin b। সেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমি যখন 1981 সালে ইন্টারমিডিয়েট পড়তাম তখন আমার স্যার বলেছিলেন, আমার মনে পড়ে যে এত বছর আগে, প্রায় 2000 সাল, 39 বছর আগের কথা, যে sin a plus b আর এই প্লাস থাকলে সাইন এর বেলায় সিম্পল প্লাসই হয়, cos হলো কষ্ট, cos এর বেলায় প্লাস থাকলে যে মাইনাস হয়ে যায়, সাইন এর বেলায় মাইনাস থাকলে মাইনাস হয়, কিন্তু cos এর বেলায় মাইনাস থাকলে cos মানে কষ্ট, সেজন্য এখানে প্লাস হয়ে গেছে। তাই 1 আর 2 এই দুটি সূত্রকে বলা হয় এডিশন ল, এবং 3 এবং 4 এই দুটি সূত্রকে বলা হয় সাবট্রাকশন ল। ইউ হ্যাভ টু রিমেম্বার, ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে। 5 নম্বর সূত্র tan a plus b সমান tan a plus tan b by 1 minus tan into tan b, এই সূত্রগুলো আমি কিছুক্ষণ বোর্ডে আমি দেখিয়েছি, তোমরা ভিডিও থেকে এই 10টি সূত্র আগে তুতা পাখির মতো মুখস্থ করবে, 3 বার না দেখে মুখস্থ করে 3 বার না দেখে লিখবে, তারপর অঙ্ক করবে, যে কোনো অঙ্ক করতে পারবে। সূত্র মুখস্থ না করলে অঙ্কগুলো করতে পারবে না। আর একটি কথা, যে এই যে 9 এবং 10 এই দুটি সূত্রকে বলা হয় করোলারি, মানে অনুসিদ্ধান্ত হিসাবে লেখা যায় sin a plus b plus sin a minus b সমান sin square a minus sin square b সমান cos square b minus cos square a। এই সূত্রগুলো আমি বারবার আমার স্নাতক শিক্ষার্থীদের বলছি, সূত্রগুলো বেশি করে মুখস্থ করবে, সূত্র মুখস্থ করলে যে কোনো অঙ্ক পারবে। আর cos a plus b plus cos a minus b এটি সমান লেখা যায় cos a plus b into cos a minus b সমান cos square a minus sin square b সমান cos square b minus sin square a। এই 10টি সূত্র, এর বাইরে কিছু দরকার নেই। 10টি সূত্র যদি তোমরা মুখস্থ করো তাহলে 7.2 এ যে কোনো অঙ্ক পারবে। আর আমি বলেছি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান এভাবে লেখা যায়। আর 1 ডিগ্রি সমান 60 মিনিট, এই যে একটা এটা হলো মিনিট বলা হয়, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওকে, তো এখন এই যে প্রমাণটি, যে এই প্রমাণগুলো প্রতি বছর আগে সব বোর্ডেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই প্রমাণ থাকতো, কিন্তু সৃজনশীল হতে এই প্রমাণ আসে না। তা আমি একটি প্রমাণ তোমাদের শিখিয়ে দেব, বাকি 2, 3, 4 এই 3টি প্রমাণ তোমরা আমার এই ভিডিও থেকে দেখে নিয়ে একইভাবে করেছি। যে আমি এখন প্রমাণ করব sin a plus b সমান sin a cos b plus cos a sin b। এটি কেন হয়, কিভাবে হয়, যেখানে a এবং b কোণ দ্বয় ধনাত্মক, মানে পজিটিভ অ্যাঙ্গেল, এন্ড অ্যাকিউট, অ্যাকিউট মানে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি চাইতে ছোট। আর আরো শর্ত হলো a plus b এর যোগফলও 90 ডিগ্রি চাইতে ছোট হতে হবে। তাহলে এই প্রমাণটা দেখায়। এটা দেখো, মনে করি একটি ঘূর্ণায়মান রশ্মি আদি অবস্থান OX, এই যে OX দেখো, একবার রিডিং করলে এগুলো পারবে। আদি অবস্থান OX থেকে শুরু করে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত ক্রমে, আমি হোয়াইট বোর্ডে কিছুক্ষণ আগে বলেছি যে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি কোণ উৎপন্ন করে সেটিকে বলা হয় ধনাত্মক, ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক কোণ, আর এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক কোণ। সেজন্য দেখো OX থেকে শুরু করে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত ক্রমে, মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরে x ও y, এই যে x ও y সমান a কোণ উৎপন্ন করে। এখানে কোণ চিহ্ন দেওয়া লাগে না, যেটাকে তোমরা থিটা ধর করবে না, থিটা দিলে তার অ্যাঙ্গেল চিহ্ন দেওয়া লাগে না। এবং ওই একই রশ্মি আরো অধিক দূরে একই দিকে অগ্রসর হয়ে y ও z সমান b কোণ উৎপন্ন করে। এই যে যেটা দেখতে পাচ্ছ b কোণ, এর চিহ্ন দিয়ে দেবা, অর্থাৎ y ও z, এই যে লিখেছি, উৎপন্ন করেছে। তাহলে x ও z সমান a plus b, এই যে plus b এটাকে বলা হয় যৌগিক কোণ। এখন ঘূর্ণায়মান রশ্মির শেষ অবস্থান ও z এর উপর একটি বিন্দু P থেকে OX এবং OY এর উপর যথাক্রমে PH এবং PD লম্বদ্বয় টানি। এই যে PH আর এই PD, এই যে PH
এবং পিটি, এই যে পিএইচ আর পিডি লম্ব টানেছে। হ্যাঁ, আবার ডি বিন্দু থেকে ওএক্স এবং পিএইচ এর উপর যথাক্রমে ডিকে এবং ডি লম্বতায় টানে। এই যে দেখো ডিকে আর ডিই লম্ব টেনেছে। লম্ব টানলে তো অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হবে সংশ্লিষ্ট রেখার উপরে। তাহলে স্পষ্টত কোণ ডিপিই সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পিডিই। তোমরা জানো যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটি কোণের সমষ্টি হবে বাকি 90 ডিগ্রি। তাহলে একটি কোণ হবে 90 বিয়োগ অপরটি। সেইভাবে আমরা এখানে করেছি। আর ইডিও লেখা যায়, তোমরা জানো যে একান্তর কোণ অনুরূপ কোণ, তাহলে ইডিও একান্তর কোণ বলে এটা সমান লেখা যায়। অনুরূপ কোণ তো তোমরা জানো ডিও কে, তারপরে ডিও এই যে কে, এটা আমরা লিখলাম। ডিও কে আমরা কি দিয়ে ডিনোট করেছি? ডিও কে লেখা আর এক্স ও ওয়াই লেখা একই কথা, বা ওয়াই ও এক্স লেখা একই কথা। এই কোণটাকে আমরা এ দ্বারা ডিনোট করেছি। এখন পি ও এইচ সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই sin a প্লাস বি, মানে sin থিটা ধরো লম্ব বাই অতিভুজ। আমার এখানে লম্ব কি পিএইচ, অতিভুজ হলো ওপি, আর পিএইচ এর পরিবর্তে লেখা যায় পিই যোগ ইএইচ। এই যে জ্যামিতিক ইএইচ যোগ পি। এখন ইএইচ এর পরিবর্তে আমি ডিকে লিখতে পারি, কারণ দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এখানে যদি আমি লম্ব টানি এটা সমান, আমি এখানে এই ইএইচ এর পরিবর্তে ডিকে বসালাম। এখন আংশিক অনুসার নিয়মে ডিকে নিচে একবার ওপি লিখলাম যোগ পি নিচে ওপি লিখলাম। আমি যেভাবে করেছি আই ডু বিলিভ একাদশ শ্রেণীর যে কোনো শিক্ষার্থী একবার এটা রিডিং করলেই পারবে। আমি ওডি দিয়ে ভাগ করে ওডি দিয়ে গুণ করলাম, আবার এখানে পিডি দিয়ে গুণ করে পিডি দিয়ে ভাগ করলাম। এই জন্য যে আমরা জানি সাইন কাকে বলে, লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে সাইন পাওয়া যায়। অ্যাঙ্গেল এদিকে লিখলাম। আর কস কাকে বলে, ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে। আর এখানে কস এটা সাইন। এখন কোণ ডিপিই, এই কোণ চিহ্নটা ভিতরে দিলেও চলে, না দিলেও চলে, অর্থাৎ সাইন কস ট্যান এর সঙ্গে যা থাকে সেটা অ্যাঙ্গেল বোঝায়। আমি দিয়ে দিয়েছি কোণ ডিপি এর পরিবর্তে এ লেখা যায়, সেজন্য এখানে এ লেখা। এটি হলো প্রমাণ। সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অনুরূপভাবে আমার স্নাতক শিক্ষার্থীবৃন্দ cos a plus b সমান cos a cos b minus sin a sin b, ঠিক একইভাবে এই প্রমাণটা করেছি। তোমরা আমার এই ভিডিও থেকে দেখে নিও। আমি আবার বলছি, cos মানে কষ্ট, cos এর বেলায় প্লাস থাকলে আমার এখানে মাইনাস হয়। কেন মাইনাস হয় এটি তার প্রমাণ। এই প্রমাণগুলো করলে নিজের ব্রেন শার্প হয়, মানে মানসিকতা বৃদ্ধি পায়, উৎসাহ উদ্দীপনা বাড়ে। এখানে sin a minus b এই প্রমাণটি একইভাবে করেছি। এটি হলো আমার সাবট্রাকশন ল, আর আগের দুইটি হলো এডিশন ল। এই প্রমাণটিও দেখে নিও ভিডিওর থেকে। এই প্রথম প্রমাণটি আমি যেভাবে করেছি একই ভাষা দিয়ে, শুধু প্লাসের জায়গায় মাইনাস, সেই মাইনাস দিয়ে করেছি। এখন এই অঙ্কটি দেখো, এই অঙ্কটিও খুবই ইম্পর্টেন্ট, যে প্রমাণ করো যে tan আলফা প্লাস পাই বাই 3 প্লাস tan আলফা মাইনাস পাই বাই 3 সমান 4 sin টুয়াইস আলফা বাই 1 মাইনাস 4 sin স্কয়ার আলফা। এই প্রমাণটি অভেদ প্রমাণ করতে বলছে। প্রথমে লিখবে এলিসিস, লিখে দেখো তোমাদের এগুলো 19 এ শিখে আসছো। tan মানে কি sin বাই cos, tan মানে কি sin বাই cos। তারপরে আমি কি করলাম, লসাগু করলাম। লসাগু করে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে এক নম্বর সূত্র আমার কি, sin a plus b সমান লেখা যায় sin a cos b plus cos a sin b। তাহলে এখানে ভান করো, এটি হলো a, এই যেটা আমি কার্সর দিয়ে ঘোরাচ্ছি। আলফা প্লাস পাই বাই 3 এটিকে a ধরো, আর আলফা মাইনাস পাই বাই 3 এটিকে b ধরো। তাহলে দেখো সূত্র পড়ে গেল। এক নম্বর সূত্রটি উল্টা হবে, sin a cos b প্লাস cos a sin b সমান সূত্র কি, sin a plus b। তাহলে এখানে আলফা প্লাস পাই বাই 3 এটিকে আলফা a ধরো, আর আলফা মাইনাস পাই বাই 3 এটিকে b ধরো। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কগুলো আমি এমন ভাবে করেছি, কোনো গ্যাপ দেয়নি, প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে করেছি। আগে তোমরা আমার এই 7.2 প্রশ্ন অঙ্কগুলো করতে হলে যে 10টি সূত্র সিদ্ধান্ত সহ 1 থেকে 8 পর্যন্ত হলো সূত্র, আর 9 এবং 10 হলো করলারি এবং সিদ্ধান্ত সূত্র। এই 10টি সূত্র মুখস্থ করে নেবে, তারপরে এই অঙ্কগুলো করবে, তাহলে যে কোনো অঙ্ক করতে পারবে। যেমন এখানেই আমার অনুসিদ্ধান্ত সূত্র 10 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করেছি।
cos a plus b into cos a minus b সমান সূত্র হলো cos স্কয়ার b minus sin স্কয়ার a। তো এখানে a মানে আলফা, b মানে পাই বাই 3। এটা যদি কোনো শিক্ষার্থী না জানে তাহলে এখানে গিয়ে তারা আবার প্রবলেম করবে। তাহলে এখানে দেখো পাই বাই 3 কাটা, আর cos 60 ডিগ্রি মান হাফ। এখানে আর ওই 19 এর মতো পাই মানে 180 ডিগ্রি ভাগ 3 সমান 60 ডিগ্রি, এরকম cos 60 ডিগ্রি লেখা লাগে না, সরাসরি cos পাই বাই 3 থাকলেও হাফ লেখা যায়, cos 60 ডিগ্রি থাকলেও হাফ লেখা যায়। এরপরে জাস্ট ক্যালকুলেশন, এটাই হলো আমার উত্তর। 2 নম্বর অঙ্কটি দেখো যে যদি m ইনটু sin থিটা মাইনাস আলফা সমান n sin থিটা প্লাস আলফা হয় তবে প্রমাণ করো যে এত সমান এটা। আমি আবার বলছি আমার স্নাতক শিক্ষার্থীবৃন্দ যে এই অঙ্কগুলো বুঝতে হলে 7.2 প্রশ্নমালার আমার ওই 10টি সূত্র আগে মুখস্থ করবে, তাহলে সবগুলো অঙ্ক পারবে। যেমন এই অঙ্কটাই m হলো n হলো একটা স্কেলার, এখানে একটা রাশি ধরো মান sin a minus b, অর্থাৎ আমার 3 নম্বর সূত্রটা পড়ে গেছে। a মানে থিটা, b মানে আলফা, তাই sin a minus b সূত্র কি sin a cos b minus cos a sin b। এর মধ্যে রাখলাম sin a plus b সমান সূত্র কি 1 নম্বর সূত্র sin a cos b plus cos a sin b। এখন আমি এই কথাটি তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোন সিম্বলকে, কোন প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না, অনেক গরম নেসেসারি। আচ্ছা, তাহলে এখানে sin a minus b সূত্র লিখলাম 3 নম্বর সূত্র, আর 1 নম্বর সূত্র sin a plus b। এরপরে ক্লাস 4-5 এর একটা শিক্ষার্থীও পারে যে m দিয়ে গুণ করেছি, এখানে m দিয়ে গুণ, n দিয়ে গুণ করলাম। এরপরে আমি এই sin থিটা ইনটু cos আলফা যেটা সেগুলো বামে নিয়ে আসছি, আর cos থিটা sin আলফা এটা টেনে নিয়ে গেলাম। এখন তোমরা 6, 7, 8, 9, 10 এ যখন পড়েছো কোনো কিছু কমন নিলে বামে কমন নিতে, কিন্তু এখানে ত্রিকোণমিতিক ফাংশন যেহেতু sin থিটা cos আলফা, সেজন্য আমি এটা টেনে কমন নিয়েছি। সবসময় যেমন 4x, এই 4 কে বলা হয় x এর সহগ, সুতরাং কেউ x4 বলে না, x টু দি পাওয়ার 4 বলে, কিন্তু যদি গুণ হিসাবে থাকে তাহলে কনস্ট্যান্টটা সামনে লেখে, 4টা আগে লেখে। এখানে সেরকম m n এগুলো স্কেলার, সুতরাং m n গুলো আগে লিখেছি, আর উভয় পক্ষকে আমি sin থিটা cos থিটা দিয়ে ভাগ করেছি। এর মানে cos থিটাটা এখানে নিয়ে আসলাম, cos আলফা এখানে নিয়ে আসলাম। আর sin বাই cos মানে কি tan, sin বাই cos মানে হলো tan। এইভাবে আমি এই অঙ্কটাও করেছি। আই ডু বিলিভ আমার স্নাতক শিক্ষার্থীবৃন্দ সবাই অঙ্কটি বুঝতে পেরেছে। না বুঝলে ভিডিও দেখে থেকে আবার দেখে নেবে। এই যে এই অঙ্কটি 2 নম্বর অঙ্কটি যদি কোনো শিক্ষার্থী পারে তাহলে এই 3 নম্বর অঙ্কটি একইভাবে আমি আবার একই কথা বারবার বলি, অনেক ধৈর্য হয়ে গেছে আমি যে একই সূত্র এগুলো অযথা সময় নষ্ট করছি। যে আমার 2 নম্বর সূত্র cos a plus b, এখানে a মানে x আর b মানে হলো আলফা, তাহলে cos a plus b সূত্রটা লিখলাম। আবার 4 নম্বর সূত্র ছিল কি cos a minus b, তো এখানে সেই সূত্র লিখলাম। আর বলছিলাম cos মানে কষ্ট, মাইনাস থাকলে প্লাস হয় আর প্লাস থাকলে মাইনাস হয়, তবে এই দ্বিগুণ করলাম, বি দ্বিগুণ করলাম, হুবহু আগের অঙ্কটার মতোই। তারপরে আমি এখানে এই cos x টা নিচে নিয়ে আসলাম আর sin আলফাটা এখানে নিয়ে আসলাম। কেন? cos বাই sin মানে cot লেখা যায়, আর sin বাই cos মানে tan লেখা যায়। এক অ্যাঙ্গেল x দিয়ে x লিখলাম। ওকে, এই অঙ্কটি ঢাকা বোর্ডে একবার এসেছিল যে যদি থিটা প্লাস ফাই সমান আলফা এবং tan থিটা সমান k ইনটু tan ফাই হয় তবে প্রমাণ করো যে sin থিটা মাইনাস ফাই সমান k মাইনাস 1 বাই k প্লাস 1 ইনটু sin আলফা। এই অঙ্কগুলো যে কোনো কলেজের বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে, তোমরা প্র্যাকটিস করবে। দেখো এই অঙ্কটি যা কন্ডিশন দেয়া আছে, যে মান দেয়া আছে তার থেকে করতে হয়, এলএইচএস আর এইচএস লেখা লাগে না, সরাসরি প্রমাণ হয়ে যায়। দেয়া আছে tan থিটা সমান k tan ফাই, পরে আমি tan ফাই নিয়ে আসলাম। তোমরা জানো tan মানে sin বাই cos, এখানেও tan মানে sin বাই cos লিখলাম। পরে জটিল ভগ্নাংশ এই গুণ করলাম, গুণ করে কম্পোনেন্ডো এন্ড ডিভাইডেন্ডো, এর বাংলা অর্থ হলো যোজন বিয়োজন করে। তা আমি একটু কথা বলি আমার প্রিয় শিক্ষার্থীদের, যে আমার অভিজ্ঞতায় আমি তো 1981 সালে ইন্টারমিডিয়েটে পড়তাম, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। অনেক শিক্ষার্থী আজ পর্যন্ত একজন প্রফেসর হিসাবেও, গণিতের শিক্ষক হিসেবে অনেক শিক্ষার্থী এগুলো করেছি। তাই ইন্টারমিডিয়েটে
অঙ্কগুলো এমনভাবে সংযোজন করা হয়েছে যে অঙ্কগুলো করতে হয় বিয়োজন যোজন। ম্যাথমেটিক্সে বিয়োজন যোজন বলে কোনো কথা নাই, কম্পোনেন্ট ও ডিভাইডেন্ট মানে যোজন বিয়োজন আছে। তা অঙ্কগুলো আমার পরামর্শ হলো তোমরা করবে আগে যোজন বিয়োজন করে প্রত্যেকটা অঙ্কেই যেখানে যোজন বিয়োজন করবা তোমরা উল্টিয়ে নেবা। কেন আছে এরপরে যখন আমি 7.3, 7.4, 7.5 বা 7.6 সাথে যতগুলোই অঙ্ক আছে না কেন, এই যোজন বিয়োজন কথাটা আসলেই আমার অভিজ্ঞতা থেকে বলি যে অঙ্কগুলো এমনভাবে সংযোজন করা হয়েছে যে বিয়োজন যোজন দরকার হয়। কিন্তু বিয়োজন যোজন বলে যেহেতু কোনো কথা নেই, তাহলে আমার পরামর্শ হলো যোজন বিয়োজনই করবে, পরে ওটা উল্টিয়ে দেবে। এই যে উল্টিয়ে দেওয়া, এটাকে বলা হয় ইনভার্টেবল বা ব্যস্তকরণ বা বিপরীতকরণ। এখানে আমি এই যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন জানেন, এরপরে সেই 1 নম্বর সূত্রটা পড়ে গেল। আমি আবার বলছি, আমি এই অঙ্কগুলো নিজে কম্পিউটারাইজড ভাবে এগুলো আমি কম্পোজ করেছি। তো আমার বিশ্বাস যে ফন্টে লিখেছি সেই ফন্টগুলো তোমরা ডেস্কটপে বা ল্যাপটপে অথবা মোবাইলে যেখানে ক্লাস করো না কেন বা ভবিষ্যতে ভিডিও দেখে হবে না, যেভাবে আমি কম্পোজ করেছি আই ডু বিলিভ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আমার কথাগুলো তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। এই অঙ্কগুলো তোমরা যারা 11 শ্রেণীতে এবার নতুন ভর্তি হয়েছ তারা, বা যারা সেকেন্ড ইয়ারে আছো, বা যারা 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করে আই ডু বিলিভ ইনশাআল্লাহ এগুলো অঙ্কই সব পরীক্ষায় থাকে। এখন 1 নম্বর সূত্র ছিল কি sin a plus b, সেটার উল্টো হবে যে sin a cos b প্লাস cos a sin b সমান লেখা যায় sin a plus b, আর নিচে যেটা সেটি হলো 3 নম্বর সূত্র সাবট্রাকশন ল, sin a cos b minus cos a sin b সমান sin a minus b। এরপরে আমার এই অঙ্কটা থিটা প্লাস ফাই সমান আলফা, দিস ইজ নট এটা সম্পর্ক, এটা সূত্র না, কিন্তু থিটা প্লাস ফাই সমান আলফা এটা মান দেয়া আছে। এরপরে আমি বলছিলাম না উল্টায় নিতে হয়, এই যে কে মাইনাস 1 এই যে ব্যস্তকরণ আগে করলেই ভালো ছিল, প্রতিটা অঙ্কে পর এই যোজন বিয়োজন করার পরে উল্টিয়ে নিও না, আমি শেষে উল্টেছি এই অঙ্কটায়, কিন্তু ম্যাক্সিমাম অঙ্কে আমি পরেই উল্টায় নিই। অতএব sin থিটা মাইনাস ফাই সমান এই sin আলফাটা উভয় পক্ষে গুণ করে এই উপরে লেখা পাশে লেখা এক কথা প্রমাণিত। এই অঙ্কটি দুই ভাবে করা যায়, a প্লাস b সমান পাই বাই 4 হয়, তবে প্রমাণ করো যে tan a ইনটু 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b সমান 2। এই অঙ্কটি আমি যখন 1981 সালে ইন্টারমিডিয়েট পড়তাম, ছাত্র ছিলাম, এখন আমি কলেজের প্রফেসর, কিন্তু তখন আমি আমার শিক্ষক অন্যভাবে করেছিলেন, সেভাবেও হয়, অসুবিধা না। যে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ মানে অভেদ প্রমাণের কোনো বাধা ধরার নিয়ম নাই, যে কোনো যুক্তিসঙ্গত কন্ডিশন তুমি অ্যাপ্লাই করতে পারো। দেয়া আছে প্লাস বি সমান পাই বাই 4, আমি উভয় পক্ষে tan দিলাম। এই অঙ্কটি যে বাজারে যে প্রায় 21-22 জন রাইটারের বই আছে উচ্চতর গণিত প্রথম পত্র, এই অঙ্কটা কোনো কোনো বইতে tan না দিয়ে কট আছে, এখানে 1 প্লাস কট এ 1 প্লাস কট বি, তাহলে তুমি উভয় পক্ষে কট নেবে। যেহেতু tan সম্মিলিত অঙ্ক, উভয় পক্ষে tan দিলাম। এর নোট দেওয়ার দরকার নাই যে উভয় পক্ষে tan দ্বারা গুণ করে, দরকার নেই যে আমরা উভয় পক্ষে লগ নেই লিখি, টেকিং লগারিদম বোথ সাইডস, উভয় পক্ষে লগ নিয়ে, কিন্তু উভয় পক্ষকে লগ দিয়ে গুণ করে নোটটা দিতে নেই। এখন আজকে যে 10টা সূত্র লিখে দিয়েছি, তার 5 নম্বর সূত্রের দিকে তাকাও, tan a plus b সমান tan a plus tan b by 1 minus tan a into tan b। সেজন্য আমি বারবার বলছি এই অঙ্কগুলো ক্লাস 4, 5, 6, 7, 8 এর বাচ্চারা বসবে ক্যালকুলেশন, কিন্তু এই সূত্রগুলো আগে তোমরা মুখস্থ করে নেবে। এই ক্যালকুলেশন কোনো ব্যাপার না, সূত্র অ্যাপ্লাই, এই যে সূত্রটা লিখি, এরপরে tan 45 ডিগ্রি মান 1, tan পাই বাই 4 আর 45 এক কথা, এরপরে কোন আকারে গুণ করেছি, যেহেতু আমার প্রমাণ করতে বলছে 2, আমার হয়েছে হলো 1, সেজন্য আমি এখানে নোট দিলাম উভয় পক্ষে 1 যোগ করে। এখন তুমি বলতে হবে স্যার আপনি বুঝলেন কিভাবে যে এই অঙ্কটা উভয়কে 1 যোগ করতে হবে? তার জন্য নিয়ম হলো যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা প্র্যাকটিস করবে এই অঙ্কটা যে 2020 সালে বা 2021 সালে বা 2022 সালে অথবা তোমরা যে কোনো কলেজে পড়ো না কেন সেই কলেজে আসে, আলটিমেটলি মনে করবে যে প্রমাণ হয়েছে না, কিন্তু প্রমাণ করতে বলেছে 2, তাহলে আমি উভয় পক্ষে 1 যোগ করবো, এই প্র্যাকটিস করবে মনে থাকবে, তারপর উত্তর করেছি শেষ।
এই অঙ্কটিও মোটামুটি ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এই সূত্রগুলো আমি যে আগে যে সূত্রগুলো ফেলেছি সেই সূত্র। আমি এখানে একটু কথা বলবো আমার প্রিয় শিক্ষার্থী, কিন্তু যে এই অঙ্কটি কোন কোন বইতে 7.3 প্রশ্নমালার আছে। তা এই অঙ্কটি আমি মূলত 7.3 প্রশ্নমালার সূত্র দিয়ে করেছি। যে তোমরা মনে রাখবে যে এই যে sin c plus sin d plus sin c minus sin d অর্থাৎ sin a plus b plus sin a minus b এটা সমান, এটা একটা সূত্র 2 sin a cos b। এখানে c মানেই হলো a আর d মানে হলো b কল্পনা করে। এই সূত্রটি আমি মূলত তোমাদের এই 7.2 প্রশ্নমালায় নাই, আমি এই অঙ্কটি 7.3 প্রশ্নমালার সূত্রটি দিয়ে অ্যাপ্লাই করেছি, তাহলে শর্ট হয়েছে। আর তুমি যদি 7.2 প্রশ্নমালার সূত্র অ্যাপ্লাই করো তাহলে আকারে বড় হয়ে যায়। এখানে sin a plus b সূত্র ফেলতে হবে, আবার প্লাস sin a minus b সূত্র ফেলতে হবে, পেলে কিন্তু এই জিনিসটাই হয়। আরো দুইটা লাইন করা লাগে, আমি ওই লাইন না করে আমি 7.3 প্রশ্নমালার সূত্র দিয়ে করেছি। কিন্তু এগুলো যদি কোনো পরীক্ষায় আসে তখন তো আর বলে দেবে না যে এটা 7.2 প্রশ্নমালার সূত্র ধরে করো অথবা 7.3 প্রশ্নমালার সূত্র দিয়ে করো। তোমার অভেদ প্রমাণের যে কোনো যুক্তিসঙ্গত প্রমাণই গ্রহণযোগ্য। সুতরাং অভেদ প্রমাণের কোনো বাধা ধরার নিয়ম নেই, কিন্তু তুমি বোঝো কিনা সেটা দেখো। আর যদি কোনো শিক্ষার্থী 7.3 প্রশ্নমালার সূত্রগুলো অ্যাপ্লাই এখানে করে কোনো অসুবিধা নাই। কিন্তু এর পরবর্তীতে আমি যে দ্বিতীয় ক্লাসটি নেব সেটি 7.3, 7.4 এবং 7.5 এই তিনটি অনুশীলনের উপরে, আর শেষের ক্লাসটি নেব 7.6 এবং 7.7। তো তোমরা জানো 7.1 থেকে 7.7 পর্যন্ত এই 7টি অনুশীলন থেকে মিলে একটি সৃজনশীল প্রশ্ন থাকে, আর 3টি অথবা 4টি এমসিকিউ থাকে। এই অঙ্কগুলো অবশ্যই তোমরা করবে, এটা ভিডিও থেকে দেখে নিও। এই অঙ্কটিও আমার মনে হয় অযথা সময় নষ্ট করা, যে কিছু কিছু প্রমাণ আছে অভেদ প্রমাণ করতে হয় বাম পক্ষ সমান ডান পক্ষ। কিছু প্রমাণ আছে যে যা কন্ডিশন দেয়া থাকে, যে মান দেয়া থাকে তার থেকে করলেই হুবহু এটা হয়ে যায়, সেগুলোতে বাম পক্ষ সমান ডান পক্ষ লেখা লাগে না। সেই রকম অঙ্ক 7, 8, 9 একই অঙ্ক, আমি এটা দেখিয়ে দেই। দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ cot মানে কি, cos by sin। দেখো ক্লাস 9 এবং 10 এ যদি কোনো শিক্ষার্থী ভালো মতো পড়াশোনা করে আসে, cot theta মানে কি, sin theta by cos theta by sin theta। যে এখানে tan theta থাকতো sin theta by cos theta। তো এইটুক আমার বিশ্বাস ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থী এগুলো আর বলা লাগে না। এরপরে কোনাকুনি গুণ করছি, ক্রস মাল্টিপ্লিকেশন, বজ্রগুণন। এরপরে সূত্র ফেলানোর জন্য এ গুলো একদিক করেছি, বি গুলো একদিক করলাম। এরপরে হুবহু আজকে যে 10টা সূত্র আমি বলে দিয়েছি এবং হোয়াইট বোর্ডে লিখেছিলাম, তার 3 নম্বর সূত্রের দিক তাকাও। 3 নম্বর সূত্রটা কি, sin a minus b সমান sin a cos b minus cos a sin b। সেই সূত্রটি এখানে a মানে থিটা আর b মানে x। এরপরে তোমরা তো জানোই যে আমার এটা নিচে নিয়ে আসলাম, আর এই অ্যাঙ্গেলটা sin থিটা প্লাস এটা সরাসরি। এগুলোতে এলিসিস আইসিস লেখা লাগে না। সেজন্য আমি আবার বলছি, আমার এই ভিডিওটি দেখার আগে তোমরা প্রথমে যে 10টি 7.2 প্রশ্ন অঙ্কন করার জন্য 7.2 প্রশ্নমালার যে সূত্রগুলো, সেই সূত্রগুলো সুন্দরভাবে তোমরা মুখস্থ করে নেবে। প্রত্যেকটা অঙ্ক আমি যেভাবে করেছি প্রত্যেক শিক্ষার্থী তোমরা বুঝতে পারবে। এই অঙ্কটা সৃজনশীলে দেয়, খুব ইম্পর্টেন্ট। দেয়া আছে a plus b plus c সমান পাই, আর cos a সমান cos b cos c প্রমাণ করতে হবে। এটা লিখে নিলে ভালো হয়। এই অঙ্কটি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করা অতীব জটিল, সেজন্য আমি করেছি ডান পক্ষ সমান বাম পক্ষ। এটা মানে ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করেছি। RSS বা RS দিলে চলে, tan b plus tan c। tan মানে কি, sin by cos, এখানে sin by cos শুরু করলাম। পরে দেখো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর হুবহু 1 নম্বর সূত্র sin a plus b। অর্থাৎ এই বাকিটুকু আমার কথা বলতে ইচ্ছা করতেছে না, যে sin a plus b সমান সূত্রটা ফেললাম। এখন a plus b plus c সমান পাই, তাহলে b plus c সমান কত হবে, পাই মাইনাস a। এর দুই পাশে নিয়ে আসতে তাহলে b plus c পরিবর্তে পাই মাইনাস a লেখা যায়। এটা সরাসরি লেখা যায়, এইটুকু নোট দিলে চলে। আর cos b cos c পরিবর্তে লেখা যায় cos a। এটা কিন্তু সূত্র নেই, এটা রিলেশন দেয়া আছে। তাহলে আমি আজ প্রথমেই 7.1 বলছিলাম অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। অর্থাৎ কি,
এখানে পাই মানে 180 ডিগ্রি, তাহলে দুইটা প্রশ্ন করবা। পাই মানে 180 ডিগ্রি মানে 2 গুণ 90, যে 90 তোমার সাথে কে আছে, বলবে 2 আছে, 2 হলো জোড়, সুতরাং কোনো চেঞ্জ হবে না। এই যে সাইন হচ্ছে সাইন বসেছি, তারপরে এখানে মাইনাস থাক প্লাস থাক, সেই থিটা মানে এ বসিয়ে দিবা। এখন এই সাইনের কাছে প্রশ্ন করবে যে সাইন তুমি কি নিজের বাসায় না অন্যের বাসায়? দেখো 180 ডিগ্রি মাইনাস এ মানে থিটা, তাহলে 180 ডিগ্রিতে বিয়োগ করে দ্বিতীয় চতুর্ভাগের সাইন আর কসেক প্লাস, সুতরাং এখানে আছে সাইন, সেখানে প্লাস হবে, সাইন বাই কস মানে tan। আমার বিশ্বাস আমার স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ এটা বুঝেছে, এবং 9 নম্বর অঙ্কটাও হুবহু একই, তোমরা ভিডিও থেকে দেখে নেবে। এর হুবহু এক অঙ্ক, এটা এলএসএস অ্যানালিসিস করেছি। এই অঙ্কটিও ঢাকা বোর্ডে একবার এসেছিল, এগুলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড সব বোর্ডেই থাকে। দেখো দেয়া আছে cot আলফা প্লাস cot বেটা সমান a। cot মানে কি 1/10 লিখলাম, লিখে লসাগু করলাম, এর মানটা বসিয়ে দিলাম, যে পাশে মান বসিয়ে না দিয়ে এইভাবে নোট দিবে, tan আলফা ইন্টু tan বেটার মান বের করে নিলাম b/a। এখন এলএসএস লিখে থিটার পরিবর্তে আলফা প্লাস বেটা বসালাম। এখন আজকে যে 10টা সূত্র লিখে দিয়েছি তার 5 নম্বর সূত্র দিক তাকাও, tan a প্লাস b। এখানে a মানে আলফা আর b মানে বেটা, তাই tan a প্লাস b সূত্র হলো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b। tan আলফা প্লাস tan বেটার মান এই যেখানে দেয়া আছে, b প্রশ্নে দেয়া আছে, সুতরাং b বসিয়ে দিলাম। আর tan আলফা ইনটু tan বেটা এর মান আমি বের করে নিলাম b/a। তারপরে ক্যালকুলেশন করো, a মানে 0 এই অঙ্কটি ঢাকা বোর্ডে একবার এসেছে। 10 আর 11 একই অঙ্ক, তোমরা এটি ভিডিও থেকে দেখে নেবে আস্তে আস্তে। আমি এই ভিডিওর জন্য এটা রেকর্ডিং হোক, তোমরা দেখে নিও। আর 12 নম্বর অঙ্কটিও আমি এমন ভাবে করেছি, আই ডু বিলিভ আমার প্রত্যেক শিক্ষার্থী অঙ্কটা বুঝতে পারবে। আর আমি আবার বলি, আমি এই একই পৃষ্ঠায় 2টা অঙ্ক আটানোর জন্য এই পাশে ওয়ার দিয়েছি, কিন্তু তোমরা নিচে নিচে ওয়ার দেবে। এইটার পরে এইটা, তারপর আবার এইটা, এরকম, তারপর এটা। এখানেও যোজন বিয়োজন করেছি, যোজন বিয়োজন করার পরে আমি এখানে এই অঙ্কটাও 7.3 প্রশ্নমালা, আমি সামনে ক্লাসে যে 7.3 প্রশ্নমালা করাবো সেখানে এই সূত্রগুলো বলবো। সেখানে 8টা সূত্র আছে, তার ভিতরে একটা সূত্র হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b সমান সূত্র হলো 2 sin a cos b। এখানে a মানে গামা আর b মানে হলো থিটা, এইভাবে সূত্রটা পেয়েছি। এরপর তো তোমরা বুঝতেই পেরেছো যে cot গামা মানে 1/10 গামা, তারপর মনে করে গুণ করে এটা প্রমাণ যা চাবে সেইটা, সেই স্বার্থে যা হবে সেটা করতে হবে। এবং থিটাকে আলফা বেটা অংশে এমনভাবে বিভক্ত করা হলো যেন tan আলফা is to tan বেটা সমান x is to y হয়, তবে প্রমাণ হতে সহায়তা। এবং যেহেতু থিটা কোণকে আলফা বেটা অংশে বিভক্ত করা হয়েছে, এই কথাটার অর্থই হলো যে আমাদের এই ইসের পরিবর্তে থিটার পরিবর্তে আমরা লিখতে পারি আলফা প্লাস বেটা। অর্থাৎ দুই অংশে বিভক্ত করা মানে কি, যে ওই আলফা বেটা যোগ করলে থিটা কোণটা পাওয়া যাবে। থিটা কোণকে আলফা বেটা দুইটা অংশে বিভক্ত করা হয়েছে। রেশিও ইজ ওয়ান কাইন্ড অফ ডিভিশন, অনুপাত হলো এক ধরনের ভাগ। এইদিকে আগে যেটা থাকে এটাকে বলা হয় পূর্ব রাশি, পরেরটা উত্তর রাশি। পূর্ব রাশিটা উপরে চলে যায়, উত্তর রাশি নিচে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন করেই আমি বলছি দেখো ইন্টারমিডিয়েট সবগুলো অঙ্কে বিয়োজন যখন দরকার, অর্থাৎ x মাইনাস y উপরে আছে, তাহলে যোজন বিয়োজন করার পরে তোমরা উল্টিয়ে দেবে। এই অঙ্কটিও তোমরা ভিডিও থেকে দেখে নেবে, একই অঙ্ক। সুতরাং এই সূত্রগুলো, এই যে tan a মাইনাস b, এটা হলো সূত্র 6 নম্বর সূত্র, tan a মাইনাস b সমান tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইনটু tan b। অর্থাৎ এই অঙ্কগুলো পারতে হলে আমি চাই যে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আগে সূত্রগুলো মুখস্থ করে নেবে। এই যে এই অঙ্কটি অযথা, দেখো এই জাতীয় অঙ্ক আগে আমি অনেকগুলো করে দিয়েছি। sin a প্লাস b 1 নম্বর সূত্র, sin a প্লাস b সূত্র ফেলে তারপরে আমি এইগুলো একদিক করে এটা কমন নিলাম, কমন নিলে এই যে আমার প্রমাণ হয়ে গেল। cos বাই sin কে cot বলা হয়। ভিডিও থেকে দেখিয়ে এগুলো কিন্তু সূত্রগুলো মুখস্থ করে তারপরে বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হয়। এই অঙ্কটি তোমরা মনে রাখবে যে আমরা সাধারণত sin cos sec cosec cot যে ত্রিকোণমিতিক অনুপাত 6টি আছে, sin কে cos বা cos কে sin tan কে cot করার সময়
আমরা 90 ডিগ্রির সঙ্গে তুলনা করি এবং 90 ডিগ্রির পূর্বে যদি 1, 3, 5, 7 অর্থাৎ বিজোড় থাকে তাহলে কনভার্ট হয়ে যায়, সাইন থাকলে কস হয়, ট্যান থাকলে কট, আমি ইতোমধ্যে বলেছি। কিন্তু 90 ডিগ্রির সঙ্গে যে জিনিসটা সেটি যদি জোড় হয় 2, 4, 6, 24, 118 এরকম জোড় হয়, ইভেন হয়, যুগ্ম হয়, তাহলে নো চেঞ্জ। বাট চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে সেটি ডিপেন্ড করে যে সংশ্লিষ্ট যে অনুপাতটি সে তার নিজের ঘরে আছে না অন্যের ঘরে। নিজের ঘরে হলে প্লাস, অন্যের ঘরে হলে মাইনাস। এই কথাটি আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছি। তো এখানে সেরকম cos 17 ডিগ্রি 40 মিনিট, এই যে এই একটা হলো মিনিট, এখানে 77 ডিগ্রি 40 মিনিট, এটি আমি 90 থেকে 12 ডিগ্রি 20 মিনিট তোমরা বিয়োগ করো, তো বছর মাস দিন বিয়োগ করার জন্য মতো বয়স যখন বিয়োগ করে সেরকম যে 90 ডিগ্রি 0 মিনিট আছে এখানে, ধরবা 0 মিনিট, 0 মিনিট 0 থেকে তো আর 20 বিয়োগ করা যায় না, তাহলে 1 মিনিট সমান 60, 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 60 থেকে 20 বাদ দিলে এই দেখো 40, আর হাতে হলো 1 ডিগ্রি, 12 আর 1 13, এই 90 থেকে 13 বাদ দিলে এই যে 77। তো এটাও সেরকম আমার যেহেতু 90 থেকে বড় 107 ডিগ্রি, এই যে যোগ করেছে। এখন সেই অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি অর্থাৎ 1 গুণ 90, এখানে কিছু না, মানে 1 গুণ 90, 1 হলো বিজোড়, তাহলে সেই জন্য দেখো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাইন থাকলে কস হয়ে গেছে। আর এই যে 12 ডিগ্রি 20 মিনিট, এটিকে তোমরা থিটা কল্পনা করবে। এই কথাটি আমি তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। সুতরাং এখানে এই যে 12 ডিগ্রি 20 মিনিট, এটাকে তুমি ভাগ করো থিটা, আর চিহ্ন প্লাস থাক মাইনাসে কিছু দেখবে না, এটা বসিয়ে দিচ্ছি। নেক্সট প্রশ্ন করতে হয় যে সাইন তুমি কি নিজের ঘরে না অন্যের ঘরে, তো এটা হলো অলে, অলে হলে তো প্লাসই, 90 ডিগ্রি বিয়োগ সামথিং, অর্থাৎ 90 ডিগ্রির মধ্যে গিয়ে আবার রিটার্নের প্রথম চতুর্ভাগে করেছে। এখানে মাইনাস হলো কেন? 1 গুণ 90, 1 বিজোড়, সেখানে cos সাইন হয়ে গেল, থিটা মানে 17 ডিগ্রি 40 মিনিট, এটা লিখে নিলাম, আর পরেরটাতে লিখে নিলাম। চিহ্ন মাইনাস হলো কেন? যে এটি 90 ডিগ্রি মানে প্রথম চতুর্ভাগ অতিক্রম করার পরে দ্বিতীয় চতুর্ভাগে যোগ 17 ডিগ্রি 40 মিনিট পরিমাণ গিয়েছে, তাহলে দ্বিতীয় ঘরে সাইন আর কোসেক হলো মাইনাস, কিন্তু কোসেকের cos, সেজন্য এখানে মাইনাস হয়েছে। এখন আমি তোমাদের 2 নম্বর সূত্রটা বলেছি আজ, যে 10টা সূত্র। 2 নম্বর সূত্র হলো cos a plus b সমান cos a, হ্যাঁ 2 নম্বর সূত্রটা হলো cos a plus b সমান cos a cos b minus sin a sin b। এখানে a মানে 17 ডিগ্রি 40 মিনিট আর b মানে 12 ডিগ্রি 20 মিনিট, তাহলে cos a plus b, তা 40 মিনিট আর 20 মিনিট 60 মিনিট, 60 মিনিটই 1 ডিগ্রি, সেজন্য আমার এখানে মিনিট থাকে না, 1 ডিগ্রিতে পরিণত হয়ে গেল। 12 আর 1 13 আর 17 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে √3/2। 17 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটি পরীক্ষায় থাকে। এখানে যা দেয়া আছে থেকে প্রমাণটা করেছি। sin a plus b, এখানে a মানে আলফা, b মানে হলো গামা, এটা ক্যালকুলেশন এখানে দেখতে পাচ্ছ। আবার 2 এর মতো 2 রেখে দাও, sin a plus b 5 মিনিটে শেষ করে দিচ্ছি। sin a plus b সূত্রটা পেলাম। এখন আমি আংশিক ভগ্নাংশ নিয়মে এই যে এইটার নিচে একবার sin আলফা লিখলাম, এটার নিচে sin আলফা লিখলাম, এখানে এটার নিচে sin বিটা, এর নিচে sin বিটা লিখে আমি কাটাকাটি করে এই জিনিসটা হলো করে 2 দিয়ে গুণ করলাম, 2 গুণ করে এই পাশে নিয়ে আসলাম। এখন sin গামা আবার নিচে নিয়ে আসলাম, কোন আকারে গুণ করলে এটাই হয়। এই sin গামা আবার আংশিক ভগ্নাংশ নিয়মে এর নিচে লিখলাম, নিচে sin গামা কাটা, and cot আলফা cos বাই sin কে বলা হয় cot, এই সরাসরি প্রমাণ হয়ে গেল। এগুলো এলিসিস আর এলিসিস লেখা লাগে না। এই অঙ্কটিও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি 2 মার্কের জন্য সময় দেয়, এমসিকিউতে 1 মার্কের জন্য। এই অঙ্কটি কখনো এলিসিস সমান আরএসিস প্রমাণ করা যায় না। এখন 36 ডিগ্রি আর 9 ডিগ্রি যোগ করলে কত হয়? 45। তার লিখবে আমরা জানি tan 45 ডিগ্রি সমান 1। সেজন্যই ম্যাথ হলো, আমি আবার বলছি, সূত্র নির্ভর সাবজেক্ট। এই সূত্রগুলো জানতে হবে আর প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি বলো যে স্যার tan 45 ডিগ্রির পরিবর্তে তো tan 30 আর 15 তো 45 হয়, 43 ডিগ্রি আর 2 ডিগ্রি যোগ করলে 45 হয়, 25 আর 20 যোগ করলে 45 হয়, 50 ডিগ্রি বিয়োগ 5 ডিগ্রি তাও 45 হয়, 46 ডিগ্রি বিয়োগ 1 ডিগ্রি তাও 45 হয়। কিন্তু এটা নিলেন কেন?
36 আর 9 যোগ করলে 35 হয় কেন? যেহেতু আমার এখানে 36 ডিগ্রি আর 9 ডিগ্রি আছে, সেজন্য এখানে a মানে 36 ডিগ্রি, b মানে 9 ডিগ্রি। এখন tan a প্লাস b সূত্র, এখন আমি এই অরটি আমি পাশে দিয়েছি, আচ্ছা আমি এটা সোজা করে দেই। হ্যাঁ, তাহলে এখন tan a প্লাস b, অর্থাৎ আমি আজ যে 10টি সূত্র লিখে দিয়েছি তার 5 নম্বর সূত্র tan a প্লাস b সূত্র, tan a প্লাস tan b, এখানে a মানে 36 ডিগ্রি, b মানে হলো 9 ডিগ্রি, তারপরে কোণাকুণি গুণ করে এটা পাশে নিয়ে আসলাম। তাহলে আমার প্রমাণ হয়ে গেল tan 36 ডিগ্রি যোগ tan 9 ডিগ্রি যোগ tan 36 ডিগ্রি ইনটু tan 9 ডিগ্রি সমান 1, এটাই হলো প্রমাণ। যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুফটি লিখবে বা প্রমাণিত, আর যদি দেখাতে বলে তাহলে শোড অথবা শোন বা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই যে 7.1 আর 7.2 এর যে অঙ্কগুলো আমি ভিডিওতে সংযোজন করেছি, আই ডু বিলিভ তোমরা আগে বেসিক জিনিসটি আমি যে কথাগুলো বলেছি সেটা মনোযোগ সহকারে শুনবে, বা যারা ভবিষ্যতে এই ভিডিও দেখবে আমরা সেই কথাগুলো সূত্রগুলো শুনবে, মুখস্থ করবে, আর এরপরে তোমরা ওই অঙ্কগুলো করবে। এই জাতীয় অঙ্ক তোমাদের বইতে, বিভিন্ন বইতে অনেক আছে, যে বই কেন না কেন, বই একটা বা দুইটা যাই কেন, অ্যাটলিস্ট 2টা বই কেন, কারণ হচ্ছে ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি। অ্যাটলিস্ট আমার সাজেশন হলো বাজারে প্রায় 22-23 হেক্টরের বই আছে, তোমরা কমপক্ষে 2টি বই কিনো, ভালো বই কিনবে। তোমাদের কলেজে যে বইটি সার্ভার রেফারেন্স দেয় সে 2টা বই কিনো অবশ্যই। আর এই যে আমি এখানে সৃজনশীল প্রশ্ন কিভাবে কতে 2, খতে 4, গতে 4 10 মার্কের যে সৃজনশীল আমি 2টি প্রশ্ন সংযোজন করেছি, এইভাবেই হলো তোমাদের বোর্ডে প্রশ্ন থাকবে। আমি প্রথম প্রশ্নটি করেছি 7.2, 7.3, 7.1 এইভাবে মিলে, আবার শেষে 2 নম্বর যে প্রশ্নটা করেছি এগুলো কিন্তু আমার 7.6 আমি তো করাই নাই, সেখান থেকে তোমাদের নমুনা দেখার জন্য করেছি। এই প্রশ্নগুলো কখন করবে? যখন আমার 7.3, 7.4, 7.5, 7.6, 7.7 এই অধ্যায়গুলো আমার ক্লাস হয়ে যাবে, তখন ওই সিকিউ গুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমি আজকে এই ভিডিওটি সহ আমি 29টি ভিডিও বের করলাম, যে উচ্চতর গণিত এবং উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে অধ্যায় ভিত্তিক আমি এই ভিডিওগুলো প্রকাশ করেছি। আমার বিশ্বাস উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের অবশ্যই উপকার হবে। আর আমি এই ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য তোমরা মাহি এডুকেয়ার হেল্পলাইন ইউটিউবে গিয়ে দেখতে পাবে এই ভিডিওগুলো। আর যারা অনার্সে পড়ো, দ্বাদশ শ্রেণীর ব্যবসায় গণিত যাদের আছে, বিজনেস ম্যাথ, তারও আমি একটি ভিডিও বের করেছি, এটি দ্বিপদী উপপাদ্যে বাইনোমিয়াল থিওরামের। ওই ভিডিওতে যে অঙ্কগুলো আমি সংযোজন করেছি কম্পিউটারাইজড ভাবে আমি আগে আলোচনা করেছি, তারপরে এটা কম্পোজ করে তোমাদের ভিডিও বের করেছি। অঙ্কগুলো করলেও সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন সবই ইনশাআল্লাহ ওইগুলো থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংযোজন করা হবে। তোমাদের প্রতি আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট যে এই ভিডিওগুলো তোমরা যারাই দেখো না কেন আমার সাবস্ক্রাইব করবে, উৎসাহ উদ্দীপনা পাবো আমি তাহলে। ফ্রেন্ডশিপ টু অল বাট মেলাইজ টু নান, বি ফ্রেন্ডলি বাট নট ফ্যামিলিয়ার। সবাইকে ধন্যবাদ।